সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে জ্বালানি সংকটের একটি বিষয় রয়েছে, সেই বিষয়টা কথা বলতে চাই। শুরুতে যদিও আমরা কথা বলবো রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে। চারজন অতিথি এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এরপর রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। আমার বাদিকে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সবশেষ রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনার চারজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, শামসুজ্জামান দুদু রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এবং তিনি তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন, এমপি থেকেও করেছেন, তার মহাসচিব থেকেও করেছেন। এই স্বাভাবিক প্রক্রিয়া। তো এই যে মনোনয়ন আপনাদের দেয়া হলো এবং অপরদিকে আমরা দেখছি জামাত সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদ সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। জামাত একটা অভিযোগ করছে, আপনার কাছে প্রশ্নটা আমার সেই অভিযোগ নিয়ে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করতে না পারা, এটা বিএনপির একটা ব্যর্থতা। আপনাকে ধন্যবাদ। আর আজকের এই তিনজন বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং আমাদের জনগণ যারা টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা। 70 অনুচ্ছেদ 55 বছর ধরে আছে। বিএনপি এবং যারা আন্দোলন করেছে গত সময় 18 বছর আগের কথা বাদ দিলাম, এই 70 অনুচ্ছেদ নিয়ে মন্তব্যটা ছিল বিপক্ষে। অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে বিএনপির পক্ষ থেকে 70 অনুচ্ছেদটাকে বিবেচনায় নেবে এবং এটা সুরাহা করবে। 70 অনুচ্ছেদ এখন প্রশ্ন উঠছে রাষ্ট্রপতি নির্বাচনে যদি ওটা থাকে, এমনকি বোধহয় চিফ হুইপ সাহেবও বিএনপির মানে নির্বাচন থেকে যিনি নির্বাচিত হয়েছেন চিফ হুইপ, তিনিও বলেছেন দলের বাইরে যারা ভোট দিবেন, এটা অবশ্য খুব পুরাতন প্রসঙ্গ, উনি না বললেও পারত। কারণ যারা সংবিধান সম্বন্ধে জানে, রাজনীতি সম্বন্ধে জানে এবং একটা পরিণত বয়সে পৌঁছাইছে, তাদের কাছে এই কথা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যারা প্রথম এমপি হয়েছে একেবারে মানে অত কিতাব টিতাব এখনো সংস্পর্শে যায় নাই, এমন তো লোক আছে, তাদের জন্য এটা ঠিক আছে। তাহলে তার সদস্যপদ মানে 70 অনুচ্ছেদ অনুযায়ী তার সদস্যপদ দলীয় প্রার্থীর বিপক্ষে গেলে। তো প্রশ্নটা হচ্ছে 70 অনুচ্ছেদ না থাকলেও যাকে বিএনপির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে আগামী দিন রাষ্ট্রপতি হিসাবে, যদি এটা আগে করা হতো আমার কাছে মনে হয় তাহলে 11 দলে প্রার্থী দিবে কিনা সেটা তারা চিন্তা করত। 70 অনুচ্ছেদ থাকলে, 70 অনুচ্ছেদ থাকলেও বাতিল হলো, সংশোধন করলো না, তার আদৌ প্রার্থী দেবে কিনা সেটা ভাবতো। কারণ একজন উপযুক্ত ব্যক্তি যিনি রাজপথে আন্দোলন করেছে, তিনি একাধিকবার পুলিশের নির্যাতনের মুখোমুখি হয়েছেন, জেল খেটেছেন, রক্তাক্ত করা হয়েছে যাকে, আমার কাছে মনে হয় সর্বজন মানে শ্রদ্ধেয় ব্যক্তি বলতে যেটা বোঝায়, কিছু কিছু মানুষ তো সমাজে থাকে, রাজনীতিতে থাকে, যে দলেরই থাকুক, তারা সর্বমহলে সর্বজন শ্রদ্ধার পাত্র। তো মহাসচিব হিসাবে বিএনপির, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি সবার, সেটি মানে 11 দল মনোনীত করার পরে আমরা যেহেতু করছি, তো ওরা তো অলরেডি করে ফেলছে, সেই জন্য এই নির্বাচনের মুখোমুখি হয়েছে। 70 অনুচ্ছেদ থাকুক বা না থাকুক সেটা কোনো ঘটনা হতো না। না থাকলে বরঞ্চ ওখানে 70 না কতজন বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য আছে, বড় ওই 70 না থাকলে বড় সেকশন এদিকে চলে আসতে পারত। ওরা যেটা মনে করছে যে এদিককার লোক ওদিকে যেত। কর্নেল অলি মুক্তিযোদ্ধা, বিশেষ বিশেষ সময় তিনি দায়িত্ব ভূমিকা পালন করেছেন, কিন্তু কিছু কিছু মন্তব্য মানে ঠিক কর্নেল অলির সঙ্গে যায় বলে আমার কাছে মনে হয় না। তা এখন তিনি যেখানে তাকে উনি নিয়ে গেছেন, প্রার্থী হওয়ার পরেও ওই কথাগুলো সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সেই ক্ষেত্রে বিএনপির মনোনীত প্রার্থী অনেক নির্ভেজাল,
অনেক গঠনমূলক, অনেক গ্রহণযোগ্য, এবং বাংলাদেশের রাজনীতিতে মনে হয়েছে যেন আপাত মুহূর্তে ওনার জন্য এই পোস্টটা অপেক্ষা করছে। একই বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে, সবাইকে, দর্শকবৃন্দ, আলোচক। 70 অনুচ্ছেদ তো বিএনপির একটা কমিটমেন্ট ছিল। তো যেহেতু এখনো সংবিধান সংশোধন হয় নাই, 70 অনুচ্ছেদটা রয়ে গেছে। তো 70 আমার প্রিন্সিপাল পজিশন হচ্ছে 70 অনুচ্ছেদের ভেতরেই ইলেকশনটা হলে ভালো হতো, যেহেতু এটা আমাদের বিএনপি সহ সব মানে অপোজিশনের এটার ব্যাপারে দ্বিমত ছিল না, একমত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে 70 অনুচ্ছেদ যদি থাকতো তাহলে কি হইতো। যেমন পার্সোনালি যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন 70 অনুচ্ছেদ প্রয়োগের মানে যেটাতে মানে নিজের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ থাকলে আমি হয়তো এই দুইজনের মধ্যে মির্জা ফখরুলকে বেছে নিতাম। কারণ কি, কম্পেয়ার করলে হয়তো আমার দৃষ্টিতে ভালো, কিন্তু এখন তো আমি নিতে পারছি না। এখন আমি আমার যে বিরোধী দলের প্রার্থী ওনাকে আমি সাপোর্ট করব। তো ফলে এখানে 70 অনুচ্ছেদ হলে যে শুধু বেনিফিটটা সরকারি দল পাবে, আমি দুদু ভাইয়ের সাথে একমত। এটা বিরোধী দলের মধ্যেও তো মানে স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতাটা থাকতো। এটা তো এমন না যে শুধু সরকারি দলের লোকেরা ভোট দিতে পারবে না। দুদু ভাই যে কথাটা বলেছেন আমি এটার সাথে একটু যোগ করতে চাই যে আমাদের বিরোধী দলের মধ্যে যখন আলোচনা হচ্ছিল তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনাটা হয়েছিল আমাদের মধ্যে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো প্রার্থীর মতো লোক যদি প্রার্থী হয় তাহলে আমাদের আর প্রার্থী দেওয়ার দরকার আছে কিনা। কারণ আমরা মনে করছি যে উনি দীর্ঘদিন ধরে এই যে 17 বছর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফিল্ডে তো উনি আমাদের নেতা ছিলেন, মানে সকলের, মানে আমরা হয়তো এতে ছিলাম না, এই যে কি বলে যুগপথে ছিলাম না, মান্নাভাইরা ছিলেন, ওনারা একসাথে আন্দোলন করেছেন, একসাথে কাজ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল খেটেছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তারপরে ধরেন আপনি খালেদা জিয়া নাই, তারেক রহমান দূরে প্রবাসে এক ধরনের পরবাসী জীবনের মধ্যে ছিলেন। এখানে কিন্তু উনি সব কিছু সামলে দিয়েছেন। ওনাকে অনেক টিটকারি করা হয়েছে। আপনার মানে ওবায়দুল কাদের তো বিখ্যাত বাণী আছে ওনার সম্পর্কে। তো আমি যেটা মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রেসিডেন্ট হিসেবে দিয়েছেন, সেই হিসেবে ওনার মানে জাজমেন্টটা বিএনপির জন্য কারেক্ট। হ্যাঁ, যে কথাটা আপনি তুলে ধরছেন যে বিরোধী দল বলেছে যে 70 অনুচ্ছেদের বেনিফিট পেত, হ্যাঁ বেনিফিট পেত যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বিএনপিতে কোনো কন্ট্রোভার্সি থাকতো। আমি অ্যাপারেন্টলি যতটুকু জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সরকারি দলের মধ্যে তেমন কোনো কন্ট্রোভার্সি আমি দেখি নাই, বরং সবাই সর্বসম্মতিক্রমে ওনার ব্যাপারটা মতামত দিয়েছে বলে আমি শুনেছি। দ্বিতীয় হচ্ছে যে বিরোধী দলের কারো কাছ থেকেও আমরা এখনো দেখি নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে মেজর কোনো ধরনের কোনো মানে অপছন্দের জায়গা আছে। বরং আমি যতটুকু শুনেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মতামত চাওয়া হয়েছিল, উনি সেখানে আপনার খন্দকার মোশাররফ সাহেবের নাম প্রপোজ করেছেন, ডক্টর মঈন খানের নাম প্রপোজ করেছেন, এই ধরনের নামগুলো উনি প্রপোজ করেছেন। তো আমি যেটা মনে করি যে একটা জায়গায় আমার খটকা যে সরকারি দল যদি এরকম একটা উদ্যোগ নিত, ডিসকাশনের আয়োজন করতো আগেই, যে রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, এই ব্যাপারটা নিয়ে আসেন আমরা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করি, আমরা গ্রহণযোগ্য একজনকে দেই। এবং তখন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই আলোচনাটা শুরু করতেন তাহলে এমনও হতে পারতো যেটা দুদুভাই বলেছেন যে হয়তো বিরোধী দল প্রার্থী নাও দিতে পারত। কিন্তু সরকারি দল এই জায়গায় প্রার্থী সিলেকশনে ওনারা দেরি করেছেন, হয়তো বিতর্ক তৈরি হোক এগুলোর কারণে হয়তো করেন নাই। আপনার একটা তথ্য আমি একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে আজকে যে খবরগুলো প্রচার হয়েছে যে মির্জা ফখরুল রিজাইন করেছেন মন্ত্রী থেকে, পদ থেকে, এটা কিন্তু করেন নাই উনি। এটা একটা মানে অসত্য তথ্য প্রচার হয়েছে। বেসিক্যালি এটা করার প্রয়োজন হয় না। বাংলাদেশের সাংবিধানিক নিয়মে যেটা আছে সেটা হচ্ছে যে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হইলে অটোমেটিক্যালি ওনার ওই পদগুলো এমনি শূন্য হয়ে যায়। তো আমি যেটা মনে করি দেরিতে হলেও বিএনপি একটা ভালো প্রার্থী দিয়েছে, এটাই হচ্ছে আমার। আপনার আলোচনা তো আসলো, তাহলে তার প্রতি সম্মান দেখিয়ে 11 দলীয় জোট তারা তো প্রার্থী না দিলেও পারতেন। হ্যাঁ, ওই যে 11 দল তো আগে প্রার্থী দিয়েছে। এখানে একটা ব্যাপার আছে, 11 দলের আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি মানে আমরা তো বিএনপি থেকে বিভিন্ন রকমের নাম শুনছিলাম, যে বিভিন্ন ধরনের নাম আসছিল। তো এটা যদি বললাম তো যদি সরকার যদি আগে উদ্যোগটা নিত তাহলে হয়তো এটা নাও হতে পারতো, নাও হতে পারতো দুইটার মাঝখানে। কিন্তু যেহেতু সরকার দেরি করেছে
সরকার নিজে থেকে কোনো যদি প্রপোজালটা দিত, ইন্টারনালি আলোচনাটা শুরু করতো, তাইলে হয়তো হতে পারতো, বিরোধী দল নাও প্রার্থী দিতে পারতো। এখন যেহেতু বিরোধী দল আগেই প্রার্থী ঘোষণা করেছে এবং দুজনই সিনিয়র পলিটিশিয়ান, দুজনই বীর মুক্তিযোদ্ধা, দুজনেরই রাজনীতিতে অনেক ফুটিং আছে, স্যাক্রিফাইসও আছে। সো আমি যেটা মনে করি যে এটা একটা গণতান্ত্রিক চর্চা হচ্ছে, মানুষ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কনসার্ন, আলোচনা হচ্ছে, যে টক শোতে আমরা আলোচনা করছি। জি। হয়তো একজন প্রার্থী হলে এত আলোচনা হতো না। জি, রিলেশন প্রিন্স, মানে এটাও কি তাহলে মানে মঞ্জুর শেষ কথা যেটা মনে হলো, মানে এটাও কি তাহলে ওই আলোচনা কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়া এরই মানে ফলাফল তো আসলে অলমোস্ট জানাই, তাহলে কি এই প্রক্রিয়াটা করাটা কি? না, আপনাকে ধন্যবাদ। আমি ওইটা সহ একটু ৭০ অনুচ্ছেদ নিয়ে একটু ছোট কথা বলতে চাই। প্রথম কথা, হ্যাঁ, গণতন্ত্রের তো বটেই, যে কেউ দাঁড়াইতে পারে, এবং দাঁড়িয়েছেন, কারণ ওইটা নিয়ে আমার মনে হয় খুব একটা মন্তব্য করা প্রয়োজন নাই। তবে একটা বিষয় দেশবাসীর কাছে এটাই পরিষ্কার, বিশেষ করে সচেতন মানুষ, তরুণ সমাজের কাছে, যে অলি সাহেব একজন খুবই সিনিয়র রাজনীতিক, শ্রদ্ধ বটে, বীর মুক্তিযোদ্ধা, কিন্তু উনি এই বয়সে এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের প্রার্থী হলেন। সুতরাং এইটা ওনার জন্যে নিশ্চয়ই উনি নিজেই ভাববেন যে উনি কি অর্জন করলেন আর কি করলেন না করলেন, সেটা অন্য বিষয়। আমি একটা যে আলোচনা এখানে শুরু হয়েছে সেইটা নিয়ে একটু পরিষ্কার করে, কারণ আমার কাছে মনে হয় অনেক সময় দর্শকরা সুযোগও পায় না বা আমরাও বলতে পারি না। এক নম্বর কথা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনাটা রাষ্ট্রপতি তার দায়িত্ব কর্তব্য একটা ফ্যাক্টর, সেটাও সুযোগ থাকলে পরে বলা যাবে, নাইবা বললাম। ৭০ অনুচ্ছেদ এই বিষয়টা কিন্তু অনেক দিনের আলোচনা। যেমন আমরা কমিউনিস্ট পার্টি ওই ৭২ অক্টোবরেই প্রেস কনফারেন্স করে যখন বলেছিলাম ৭০ অনুচ্ছেদের ব্যাপারে আমাদের আপত্তি ছিল, আমাদের বামপন্থী যে জোট তারা, আমরা তো পুরোটাই ৭০ অনুচ্ছেদ বাতিলেরই পক্ষে, পুরোটাই। কিন্তু আবার একটু মনে রাখতে, আমি খালি পয়েন্ট ছুঁয়ে যাচ্ছি সময়ের বিবেচনায়, ৭০ অনুচ্ছেদ যখন করা হয়েছিল তার আগে আমরা জানি এটা দুনিয়ার বহু দেশে হয়, কেনা বেচা হয় এমপিদের, হর্স ট্রেডিংয়ের নানা ধরনের ঘটনা ঘটে, তাতে যাতে পার্লামেন্ট একটা স্থিতিশীল অবস্থা থাকে ওই বিবেচনা থেকে হয়েছিল। কিন্তু আমরা মনে করি এত বছর পরে এসে এটা সংশোধনী দরকার। এবং আপনি যদি খেয়াল করেন তাহলে, যেমন ধরেন আমরা এই যে আলোচনাগুলো করেছিলাম, যারা তারাই সব তা না, দেশের জনগণই তো মূল সিদ্ধান্তের মালিক, আরও রাজনৈতিক দল হয়তো ছিল না, কিন্তু আমরা একমত হয়েছিলাম যে অর্থ বিল এবং আস্থা ভোট এই দুইটা বাদে পার্লামেন্টের মেম্বাররা যে কোনো ভোট দিতে পারবে। বিএনপি এর সাথে প্লাস করেছিল, তারা বলেছিল এই দুইটার সাথে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি, এইটা যুক্ত করতে হবে। তা আমাদের বিবেচনায়, আমি যদি বুঝে থাকি ওই আলোচনায়, এইটা নিয়ে খুব একটা নেগেটিভ ছিল না। তার মানে বিএনপি যেটা করবে না, নট দ্যাট। কিন্তু এই আলোচনাটা আমি মোটেই প্রাসঙ্গিক মনে করি না যে ৭০ অনুচ্ছেদ করেই নির্বাচন, কারণ এইটা আমার বিবেচনায় যথাযথ না। কেন? ধরেন রাষ্ট্রপতি পদত্যাগ করছে, নাই এখন, আর আপনি তো ৭০ অনুচ্ছেদ একটা পিসমিল সলিউশন করবেন না, এটা পুরোটা হচ্ছে সংবিধান সংশোধনের সাথে জড়িত, যেখানে আমরা চাই আরও অনেক বিষয় সংশোধন করুক। সুতরাং তার সাথে এটা খুব গুরুত্বপূর্ণ, মানে এখনই ওইটা না হলে কিছু একটা হয়ে যাচ্ছে সেটা না। আমার বরঞ্চ একটা অভিমত, এটা বলছিলাম যে বিএনপি, আমি জানি এটা আইনবিদরা বলতে পারবে, যে ওই ৭০ অনুচ্ছেদে যেটা বলা আছে, যদি দলের সিদ্ধান্তে বাইরে ভোট দেয়, আমি জানি না, আমি বললাম যে আমি এটা খুব বোকার মতো একটা কথা বলি, যদি বিএনপি ডিসিশন নিত যে আমি মনোনীত করলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, কিন্তু আমার মেম্বাররা যাকে খুশি ভোট দিতে পারে, হয়তো বেআইনি হয়ে যেত, কিন্তু আমি কথাটা অন্য অর্থে বলছি, এইরকম ডিসিশন দিলেও যে প্রার্থী, তাতে নিশ্চিত করে মির্জা ফখরুল সাহেব ভোট পেতেন। এবং দুদুভাই যে কথা বলেছেন, আর এখানে আমাদের ওই ভাই তিনি জিয়াঙ্গিকে বলেছেন, আমার তো মনে হয় যে মানে ন্যূনতম একটু সেন্সেবল মানুষ হলে বরঞ্চ বিএনপির বাইরেও উনি ভোটের সংখ্যাই বেশি হতো। সুতরাং এইটা নতুন করে এইটা খুব একটা আলোচ্য বিষয় বা এটা মনে করি না। বরঞ্চ আমি খালি তুলে রাখছি যে আলোচনাটা দরকার, আমাদের রাষ্ট্রপতির কতকগুলো, এটা পার্লামেন্ট শাসিত সরকার, দ্বৈত শাসন হবে না, ওইটা হিসাবে রেখে রাষ্ট্রপতির কতগুলো অধিকার বাড়ানোর ব্যাপারে ঐক্যমত্য আছে। বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন, তিনি খুবই একটা অ্যাক্টিভ মানুষ, ওই জায়গাটিতে আগামী সংবিধান সংশোধনে আশা করি ব্যত্যয়গুলো ঘটবে না। ভারসাম্যের কথা বলছিলেন, কিছু আমি ভারসাম্য বলছি, দ্বৈত ক্ষমতা অবশ্যই, মানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, যেটা আমরা অনেক পয়েন্টে একমত হয়েছি, সেই বিষয়ক তারা ভূমিকা পালন করবে। এবং তাহলে মির্জা ফখরুল সাহেব শুধুমাত্র রাষ্ট্রপতি, অন্যরা যেভাবে থাকেন তা না, আরো অ্যাক্টিভ রোল প্লে করতে পারবেন বলে আমি প্রত্যাশা করব। জি, সিনিয়র রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না আছেন।
মানা ভাই, আসলে ৭০ অনুচ্ছেদের বিষয়ে আপনার দলের অবস্থান জানতে চাই, এবং শেষে যে কথাটি বলছিলেন রবীন্দ্রনাথ প্রিন্স, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর একটি কথা তিনি বলছেন। ৭০ অনুচ্ছেদের বিষয়ে এটা আমার দল একা তো নয়, এটা সবাই মিলেই আমরা আলোচনা করছিলাম। এবং যেরকম করে মঞ্জু বললেন বা প্রিন্সও বললেন, কথা ছিল যে ওই দুটো জিনিস বাদ দিয়ে শুধুমাত্র বাকি জিনিসগুলোতে আমরা একমত হবো। পরে বিএনপি বললো যেটা জাতীয় নিরাপত্তা এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারেও তাদের মত থাকা উচিত দলের পক্ষে। তো এই দুটো আমরা খুব জরুরি মনে করি। এই জাতীয় নিরাপত্তার ব্যাপারে পরে অবশ্য প্রায় সবার মধ্যে মনে হয়েছিল যে হ্যাঁ, এরকম যদি হয় যে সত্যি সত্যি জাতীয় সার্বভৌমত্বের উপরে হুমকির মতো কিছু আসছে, তখন কেউ তারও বিরোধিতা করলে সেটা কিভাবে এগ্রি করা হবে, সেটা করা যায় না। অতএব এটাতেও একমত হওয়া যেত। তবে আমি প্রিন্সের এই বক্তব্যের সঙ্গে একমত যে এখন এইটা কোনো ইস্যু না, কারণ ওই যে পিস মিল তো করতে পারবে না। 2টা অ্যামেন্ডমেন্ট করলেন, আর আরও অনেকগুলো যে আছে জুলাই সনদের মধ্যে, সেগুলো করে আলোচনা হলো, ওরকম করে তো হবে না। একটা মানে অধিবেশন বসলো শুধু 2টার উপরে একমত হয়ে, আর বাকিগুলো পরে করবো বলে ছেড়ে দিলাম, সেটা সম্ভব ছিল না। কাজে এটা তুলে কোনো লাভ নেই। আর একটা প্রশ্ন কি করেছেন, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপার হয়েছে কি, ধরেন আমাদের সবাই মিলে আমরা প্রস্তাব করেছিলাম অনেকগুলো বিষয়ে। তার মধ্যে আমার যতদূর মনে আছে, ধরেন যে প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ ছাড়াই মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো দিতে পারবেন। এটা আমাদের প্রস্তাবনার মধ্যে ছিল। বিএনপি আপত্তি করেছিল যে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের ব্যাপারে তারা একমত নন, এই দুটো চলবে না। মানে এখন মজা হয়েছে কি, ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে কিছু বলছি না, ওটা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট হলো সেটা আমরা দেখলাম। আবার এনার্জি রেগুলেটরি কমিশনের ব্যাপারে তারা কী জন্য বলেছিলেন যে এনার্জি সিকিউরিটি অফ দি কান্ট্রি বলে একটা জিনিস আছে, এটা লঙ্ঘিত হতে পারে। এটা মানে প্রথম যখন বলা হয়েছিল যে তথ্য আদান প্রদানের ব্যাপারে যদি এরকম হয়, অপটিক্যাল ফাইবার লাইন চালু করলে তো আমাদের অসুবিধা হবে। অর্থাৎ বিনা পয়সায় অপটিক্যাল ফাইবার লাইন চালু করবার কথা বললে, প্রস্তাব থাকলেও আমরা নাই। পরে তো কয়েক শত কোটি টাকা দিয়ে সেই লাইন আমরা কিনেছি। তো আমি এখনও পর্যন্ত মনে করি যে এগুলো যদি বিল করে একসাথে করা হতো তাহলে ভালো হতো। কারণ স্পিরিটটা বুঝতে হবে যে আমাদের এই লড়াইয়ের একটা উল্লেখযোগ্য অংশ ছিল আমরা ভোটের পরিপূর্ণ অধিকার চাই এবং রিটার্ন অফ ফ্যাসিজম যেন উই ক্যান মেক ইম্পসিবল। তো সেটার জন্য কী করতে হবে, কোনো ব্যক্তির হাতে যেন ক্ষমতা পুরোপূর্ণ না যায়। তো আপনি যদি সবই দেন, মানে পুলিশও তিনি পুলিশ প্রধান নিয়োগ করবেন, আর্মি প্রধান নিয়োগ করবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করবেন, তারপরে আপনার কি বলে যে ইউনিভার্সিটিগুলো, হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশন সবই নিয়োগ করলে সেই মানুষ তো যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব ওইখানেই প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মধ্যে একটা সেপারেশন করার দরকার ছিল। নাহলে পার্লামেন্টারি সিস্টেমে আপনি তো আর প্রেসিডেন্টকে বেশি পদ দিতে পারবেন না। ওইটুকু ব্যালেন্সের কথা বলা হয়েছিল। সেটা আমাদের এখন দেখার বিষয় যে কতখানি পর্যন্ত ওইটা উনি করেন। আর একটা বিষয় আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমি যদিও দেখছি আপনি ঘড়ি দেখছেন, কিন্তু এইটা ঘড়ি দেখার চাইতে বেশি জরুরি। কেন আমি বলি, ধরেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেরকম বিএনপি একেবারে উইদাউট এনি রিজার্ভেশন প্রায় সবাই সাপোর্ট করেছে বলে আমরা দেখলাম, দেশের মানুষ এরকম মনে করে। ব্যক্তিগতভাবে আমি তো প্রথম থেকে যুগপৎ আন্দোলনে ছিলাম, তাকে খুব ঘনিষ্ঠভাবে জানি, খুবই সজ্জন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এখন আমরা একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চাই। কারণ যেই জায়গাতে কোনো এখনও আইন করা হয় নাই, ধরেন আগের আইন আছে, সেই জায়গাতেও বলা হয়েছে কমিশন এবং অন্যান্য জায়গাতে ইম্পর্টেন্ট রেগুলেটরি কমিশন কী বলে, এই আপনার এই মানে কনস্টিটিউশনাল বডি, এই ধরনের যেগুলো ইম্পর্টেন্ট প্রসেস, সেইখানে কমিটি করা হবে, যেখানে হয়তো ধরেন 7 জনের কমিটি, 3 জন সরকারি দল, আর 3 জনের মধ্যে 2 জন থাকলো অপোজিশন, 1 জন থাকলেন সিভিল সোসাইটি লোক, আর 1 জন থাকবেন প্রেসিডেন্ট। তার মানে শেষ পর্যন্ত কাস্টিং ভোট হোক অন্য কোনোভাবে হোক, উনি মূল ভূমিকা পালন করবেন ইন্ডিপেন্ডেন্টলি। মির্জা ফখরুল যাতে ওই রকম একটা ব্যক্তিত্ব সম্পন্ন ভূমিকা পালন করতে পারে, সেই অর্থে আমি তার সাকসেস কামনা করি। জি, মুজিবুর রহমান মঞ্জু, আপনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, আমরা এটা শুনে অন্য প্রসঙ্গে যাব। প্রিন্স ভাইয়ের একটা কথা, প্রিন্স ভাই বলেছেন যে কর্নেল অলি জামাতের পক্ষ হয়ে প্রার্থী হওয়াটা উনি খারাপ দেখছেন। উনি যদি বিষয়টা উল্টাভাবে দেখেন,
যে জামাতের মতো একটা মুক্তিযুদ্ধ বিরোধী দল তারা একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিয়েছে, মানে মুক্তিযোদ্ধাকে তারা নেতা মানছেন বা মুক্তিযোদ্ধার কাছে সমর্পণ করছেন, এইভাবে দেখলেই তো সমস্যাটা মানে কেটে যায়। একটা জিনিস হচ্ছে আমাদের তো কোনো না কোনোভাবে বিরোধ নিষ্পত্তি করতে হবে, কারণ আপনি যদি একটা লোককে সমাজে তার অধিকার দেন, নাগরিক হিসাবে দেন, তাহলে তাকে প্রার্থী হওয়ার অধিকার তো দিতে হবে, তাই না? এখন ধরেন মানে সিপিবি বা আমাদের বামধারার আন্দোলন যারা করছেন তারা কি জামাতকে নিষিদ্ধ করার কোনো ব্যবস্থা করেছেন? করেন নাই তো। বা বাংলাদেশে যারা রাজাকার আলবদর ছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন, তাদেরকে রাজনৈতিকভাবে রাজনৈতিক অধিকার হরণ করার বা তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ারও তো কোনো পদক্ষেপ নেন নাই, বা এটার জন্য ওনারা কোনো আন্দোলন গড়ে তোলেন নাই। বরং আমরা দেখেছি যে ওনারা এবার আওয়ামী লীগের অধিকারের জন্য কথা বলছেন, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। তাহলে এই যে বিতর্কগুলো আমাদের মধ্যে থাকে, পার্মানেন্ট বিতর্ক, এগুলো তো একটা সলিউশনে করতে হবে। আবার একটা লোকের রাজনীতি করার অধিকার দিবেন, কিন্তু তাকে প্রার্থী হতে গেলে আবার বলবেন যে এটা কেন দিচ্ছে। বরং আমি যেটা বলি যে দৃষ্টিভঙ্গি যাতে আমরা বদলাতে পারি। আমরা যদি দেখি যে মানে বিএনপিও একজন মুক্তিযোদ্ধা প্রার্থী দিয়েছে, বরং জামাত যেখানে মুক্তিযুদ্ধ মানে পক্ষে ছিল না তারা ৭১-এর সময়, তারা বরং তার চাইতেও বড় একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী দিয়েছে। এইভাবে যদি মূল্যায়নটা আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিরোধগুলো একটু কমে আসবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। জি, প্রিন্স ভাই কোনো বক্তব্য তো নাই এই বিষয়ে? না, আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না, তবে একটা বলি যে উনি যেটা বললেন এটা অপ্রয়োজনীয় এখানে ছিল। দেখেন, মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে, যুদ্ধ অপরাধের ভূমিকার কারণে তার যে পলিটিক্যাল শক্তি, আল শামস আল বদর, তার পলিটিক্যাল শক্তি জামাত ইসলামে তো আমাদের নিষিদ্ধ ছিল, এবং এই ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি আমাদের আগেও ছিল, এখন এটা পরিষ্কার করে জি, আছে। আমরা ভিন্ন প্রসঙ্গে মাহমুদুর রহমান আপনার কাছে যেতে চাই। এটা আসলে হেডলাইন, সব জায়গায় হেডলাইন হচ্ছে যে বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের বিষয়টা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে আপনি দেখবেন যে বিশাল লাইন, এবং এই লাইনগুলোতে যারা গ্যাস নিচ্ছে দীর্ঘ সময়, তাদের সবার মধ্যে বিরক্তি হওয়াটাই স্বাভাবিক। দীর্ঘ সময় লাগছে এবং এর সমাধান কবে হবে সেটা আসলে কেউই বলতে পারছে না। আসলে এই সংকটটার ব্যাপারে যদিও মন্ত্রী বলছেন যে বিগত সরকারের ভ্রান্ত নীতি, এই ভ্রান্ত নীতির কথা বলে কি দায় এড়ানো সম্ভব? না, এরকম করে প্রশ্ন করাটা আমি আবার খুব যুক্তিসঙ্গত মনে করি না। শব্দটা ভ্রান্ত নীতি না বললে ভালো ছিল, কিন্তু এটা ঠিক যে বিগত সরকার যে অবস্থায় রেখে গেছে তার থেকে ঘুরে দাঁড়াতে এত অল্প সময়ের মধ্যে আপনি কোনো একটা রেজাল্ট পেতে পারেন না। কারণ ঘাটতি কত, আজকে আমি বোধহয় সমকালে দেখলাম যে ৩,০০০ মেগাওয়াট, ৩,৮০০ মেগাওয়াট, ৩,৮০০ মেগাওয়াট প্রতিদিন, ৪,০০০ মেগাওয়াটের মতো প্রতিদিনের ঘাটতি। তো এটা আপনি কী দিয়ে কাভার করবেন? এইটা যদি ধরেন এই সরকার মানে ধরেন এরা ৬ মাস ধরে ক্ষমতা আছে ধরি, যদিও কমপ্লিট হয়ে ১৭ তারিখে ৬ মাস হবে বা ১৬ তারিখ পূর্ণ হবে, তো এই ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবার জন্য ৬ মাস সময় কি যথেষ্ট নাকি? একটা প্রজেক্ট দিয়ে তো হতো না, কতগুলো প্রজেক্ট করতে হতো। অন্তত ধরেন আপনার ৮টা-১০টা প্রজেক্ট করতে হতো, তাও ৫০০, ১,০০০, ১০০ এবং তার বেশি সবগুলো করা দরকার ছিল। তো এইটা তারা করতে পারতো না। যেই জন্য আমি মনে করি যে আগেকার সরকার যেই ধরনের কথার ফুলঝুরি ছড়িয়েছে, ওই যে কি বলে হাতির ঝিলে বিদ্যুৎ উৎসব করলো একটা, দেখানো যে কত বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি, অথচ অ্যাকচুয়ালি আমাদের তো বিদ্যুৎ ছিল না। সেই অর্থে আমি মনে করি যে তারা যেটা বলেছেন তারা ঠিকই বলছেন। কিন্তু প্রশ্ন হলো যে আপনি যেদিন ক্ষমতা নিলেন সেদিন তো আপনি প্রথম রাজনীতি শুরু করেননি, রাজনীতি আপনি আগে থেকে করছেন। আপনি ক্রাইসিস জানেন এবং আপনি জানেন যে আপনি ক্ষমতায় যাবেন যদি নির্বাচন হয়। এটা কিন্তু নাগরিক ঐক্য নয় যে জানি ক্ষমতায় যাবো না, তো আমার এত চিন্তার কী আছে। এটা দুদু উনি চিন্তা করবে যে আমি তো ক্ষমতায় যাচ্ছি, মন্ত্রী হব, তখন কি করব, তার এটা ভাববার দরকার আছে। এই যে এলএনজি টার্মিনালের যেটা হলো আপনার মানে পুড়ে গেল, যে এইটাকে আবার আপনি মানে মানে ঠিকঠাক করে 7 দিনের মধ্যে যদিও নিয়ে আসলেন, তারপরে কিন্তু প্রপারলি নিয়ে আসতে পারলেন না, আনতে পারলেন না বলে সাপ্লাইটাও ঠিক মতো দিতে পারলেন না। এবং একটা জিনিস খেয়াল করবেন, এলএনজি কিন্তু কোনো সময় আমাদের মানে একটা প্রেফারেবল এনার্জি সোর্সেস না, বিকজ এটাতে আপনার রিস্ক বেশি আছে, অ্যাভেলেবিলিটি কম হয় এবং প্রাইসও বেশি। তাহলে আপনি বিকল্প কি করতে পারতেন, সেই বিকল্পের কিছুই করা হয়নি। উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন রিনিউয়েবল এনার্জির কথা যেটা বলা হয়েছে, প্রধানত 2টা সোর্সের কথা বলা হয়। একটা বলা হয় এই যে আপনার কি বলে সোলার, আর একটা বলা হয় যে বায়ু চালিত, যেটা বায়োগ্যাস।
না, বায়োগ্যাসটা মানে বাতাসে ঘোরে, wind, আচ্ছা, উইন্ড উইন্ড মানে অফশোরে এবং একটু অগভীর সমুদ্রপদ্ম বিশাল এলাকা থাকে, অনেক জোরে জোরে আপনার ওই ইয়েগুলো ঘুরতে থাকে, সেটা বিদ্যুৎ বেশি উৎপাদন হয়। দেখেন দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, এই যে সোলারের উপরে এত গুরুত্ব দিলেন আপনি, কী করেছেন? সোলারের জন্য তো জায়গা বেশি লাগে, কারণ ওই ইয়েটা সেট করতে হয় উপরে, ওই ছাদের মতো যেটা করে। তো ওইটা করতে গিয়ে আপনি বলেছেন ঠিক আছে আপনারা নেন, জায়গা দিচ্ছি, আর কী লাগে সেটা দিচ্ছি, কিন্তু সরকার কিনবে তার কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। তা আমি এটা বানিয়ে তারপরে করবোটা কি? বিক্রি করতে হবে তো। আচ্ছা, প্রাইভেট লেভেলে আপনি বিক্রি করবেন, কিন্তু প্রাইভেট লেভেলে যদি বিক্রি করেন তার জন্যে আপনাকে পিডিবি পারমিশন দিতে হবে, বা যে ফ্যাসিলিটি দিতে হবে সেগুলো দিতে হবে। আমাকে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন যে পিডিবি ফ্যাসিলিটিতে তো আমরা মানে কিনবো, বেচার জায়গাটাতে আমাদের কিনতে আসতে বলছেন কেন? ফলে কিন্তু এই প্রজেক্টটা বেশি হয়নি। একটা পলিসি আপনি করেছেন যে আমি এইভাবে করব, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য ওই জায়গাটা কিছু তৈরি করা নেই। আর উইন্ডে যেটা করা হয়েছে সেটা কোনো পলিসি এখন পর্যন্ত ডিক্লেয়ার করেনি, তাহলে রিনিউয়েবল এনার্জি হবে কোত্থেকে? এই দিক থেকে আমি মনে করি যে গভর্নমেন্ট অনেক পিছিয়ে আছে। তারা এখন বলতে পারছেন যে সব সরকার করছে, কিন্তু 1 বছর 2 বছর পরে দেখা যাবে তারা এমন কোনো কাভার করতে পারেন নাই। অলরেডি 4000 গ্যাপ। আপনি ধরেন এলএনজি টার্মিনালটা চালু হয়ে গেল, বা যে মানে খারাপ ওয়েদারের কারণে যেটা মানে এখন তেলের ইয়েটা ভিড়তে পারছে না, কিংবা কোলের যে বাস ভিড়বে সেটা ভিড়তে পারছে না বলে এনার্জি চালু করা যাচ্ছে না। এটা যখন চালু করবেন তারপরে যদি ঘাটতি থাকে, তখন বিএনপিকে কিন্তু খুব কঠিন প্রশ্নের মধ্যে পড়তে হবে। জি, শামসুজ্জামান দুদু, প্রশ্ন সবার, সাধারণ মানুষেরও প্রশ্ন। আসলে মানুষ তো আসলে এত কিছু বোঝে না, কোথায় এলএনজি টার্মিনাল কী হলো, কোথায় কী হলো না হলো, বিগত সরকার কী করছে। মানুষ বিদ্যুৎ চায়, মানুষ গ্যাস চায়। এটা খুব সত্য। সরকারের থেকে বড় জিনিস হচ্ছে প্রতিদিন মানুষ, সর্বস্তরের মানুষ, যে ফ্যানের নিচে থাকে, যে এসির নিচে থাকে, যে হলো গাছতলাতে থাকে, সবারই কিন্তু গরমের সময় সে একটু স্বস্তি চায়। সেই জায়গাটায় ঘুরে ফিরে কিন্তু বিদ্যুতের প্রসঙ্গ এসে যায়। তো এটা আমাদের মতো দেশে কিন্তু খুব নতুন কোনো ঘটনা না। আমাদের দেশে এটা ধারাবাহিকভাবে এই যে ঘাটতি বা প্রয়োজন কত মেগাওয়াট, এই জিনিসগুলো আমাদের বোঝার জন্যে অনেক বুদ্ধিমান লোক আছে, বিশেষজ্ঞ আছে, মানে রাজনৈতিক ব্যক্তিও আছে। কিন্তু যখন ঘাটতিটা তৈরি হয়ে যায়, এবং বিশেষত সরকারের বয়স যদি 6 মাস হয়, জি, আমরা কিন্তু এই 6 মাসের আগে 5 মাসের সময় বলেছি যে সরকারকে একটু সময় দেওয়ার দরকার। সেটা 1 মাসের মধ্যে কিন্তু কথাটা ঘুরে যাওয়ার অন্যতম লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ যে সংকটটা তৈরি করছে, সেটা নানামুখী সংকট। শুধু যে পাখা করছে না, লাইট জ্বলছে না এমন না, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মতো, অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার মতো। এর সঙ্গে শুধু বিদ্যুৎ না, এর সঙ্গে জ্বালানি তেল থেকে মানে অন্যান্য যেসব মানে বিষয় আছে সেগুলো চলে আসছে। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যারা একটা গোষ্ঠী আছে আমার বিবেচনায়, তারা কিন্তু অপসারিত না। সেটা হলো আওয়ামী গোষ্ঠী, যেটা সরকারের বিরুদ্ধে গোষ্ঠী। এরা কিন্তু যেসব জায়গাগুলোতে আছে, ব্যবসায়িক থেকে শুরু করে সব জায়গায় তাদের অবস্থানটা যথারীতি আরও মজবুত হয়েছে। সরকার সেই সব জায়গাগুলো যদি আগের থেকেই আছে না, যেটা মান্না ভাই বলল, এটা তো সত্য যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে, প্রচারও করছে, এটা রাজনৈতিক দলের শেষে করতেই পারে যে আগামী সরকার তারাই আসছে। কিন্তু বাস্তব ভিত্তিটা ছিল যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসছে। তো এই ক্ষমতায় আসার যে ক্যাটাগরি কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, সেগুলো যদি মানে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা, সেটা দলের মধ্যেও থাকে, তো তারা যদি এই কাজগুলো করতো, তাহলে পরে এই যে ঘাটতির মধ্যে পড়ছে, হয়তো 100% এই ঘাটতি হতো না, কিছু হলেও অন্ততপক্ষে স্বস্তিদায়ক পরিস্থিতি হতো। সেই জায়গায় ঘাটতি আছে, আমি একেবারে বলছি না। কিন্তু এমন একটি সরকার, এমন একটা সময় এসছে যেখানে ব্যাংক, অর্থ, মানে সব কিছু তছনছ হয়ে গেছে। তারেক রহমান সাহেবের ওই জায়গাটায় বলবো যে অসময়ে তাকে এমন একটা প্রলয়ঙ্কারী
মানে বিপর্যয়ের মধ্যে যে দেশ পড়েছে সেই জায়গায় এসে তাকে দায়িত্ব নিতে হয়েছে। আমি সরকারি দল করি বলে আমি তাকে মানে বাড়তি দিচ্ছি না। যেদিকে তাকাচ্ছে, ব্যাংক ছাড়া তার কোনো অর্থ নেই তো, রাজস্ব আয়ের অবস্থা সব জায়গায় আপনি একের ভয়াবহ পরিস্থিতি। এমনকি গত সরকারের সময় এই যে ডক্টর ইউনূস সাহেব, আমি আওয়ামী লীগের কথা বাদে দিলাম, ইউনূস সাহেবের সময় যে এই দেশে মব সংস্কৃতি তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে পর্যন্ত মানে আওয়ামী লীগের ভালো লোকটাও কাজ করবে সরকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, তার কোনো সুযোগ নাই। সুযোগ নেই কেন? ওই যে মব সংস্কৃতি বসে আছে, চাঁদাবাজের লোকরা বসে আছে, এগুলো সব জায়গায়। আমি রাজনৈতিক বিশ্লেষণে আমি যাচ্ছি না, এই জায়গাটায় দক্ষ নেতৃত্বের, দক্ষ মানুষ, দক্ষ মহল, এরা যদি আবার সহযোগী ভূমিকা পালন করে তাহলে সরকারের জন্য প্লাস পয়েন্ট হয়। ঠিক আছে? কারণ আমি একটু আগে বলেছি আপনার যে সরকার মানে কথাই আছে না বাংলাদেশে, শুধু কথায় চিড়ে ভেজে না, এ ধরনের একটা কথা আছে না? তো সামর্থ্য কতটুকু আছে তার অর্থনৈতিক, এটা আমরা যারা এখানে রাজনীতির মানুষ তারা কম বেশি সবাই জানে। কিন্তু সরকারের আবার কিছু সোর্স নিজে থেকে তৈরি করতে হয়। হ্যাঁ, বিতর্ক থাকতে পারে, নানা রকম সমালোচনার মুখেও পড়তে পারে, কিন্তু সরকারকে ওইসব বিপদ বা ওই রকম এগুলো বাদ দিয়ে, মানে টাকা ছাড়া তো চিড়া ভিজবে না। মানে আপনি এই জ্বালানি সংকট, এমনকি আমি আপনার পরিষ্কার করে কথা বলি, আদানি বা অন্যান্য যেসব মহল ছিল, এমনকি পার্শ্ববর্তী দেশে তো আমরা ডিজেলও ভাড়া করছি, যদি অন্য জায়গার থেকেও আনতে হয়। এই জায়গাটায় ক্রাইসিসটা হয়েছে কি, দক্ষ মানুষগুলোকে আমরা ব্যবহার করতে পারি নাই, আমার কাছে মনে হয়েছে। ওইগুলো যদি ব্যবহার করা সম্ভব হতো, সে যদি শত্রু হয়, এখানে পরিষ্কার করে বলি, আমার এই ক্ষেত্রে এখন যে মানুষ কষ্ট করছে, যারা আরও 1 বছর 2 বছর পরে আমার বিরুদ্ধে নামতো, তাকে তো আমি 2 বছর আগে নামাই ফেলছি। কিন্তু আমি যদি এগুলো মীমাংসা করতে পারতাম, মেকআপ করতাম, কোথা থেকে আনছি, এটার থেকে বড় জিনিস, মানুষ স্বস্তি পেত এবং আমার অর্থনীতিটা রক্ষা পেত। এখন সবগুলো একটা বিপজ্জনক অবস্থায় আছে। আমরা যদিও সরকার 7 দিনের সময় চাচ্ছে যে মেকআপ করতে পারবে, বা টুকু ভাই বা অন্যরা কথা বলছেন, আমি সরকারি দলের লোক হিসাবে মনে করি যে একটু সময় দেওয়া বোধহয় সঙ্গত হবে। জি, রুহুল হোসেন প্রিন্স, আমরা একটু ভেতরে আলোচনাটা নিয়ে যেতে চাই। এই যে মঞ্জু ভাই বলছিল না যে এলএনজির কথা, না মান্না ভাই বলছিলেন যে এলএনজি নির্ভরতা, তো এই এলএনজি নির্ভরতার বিপরীতে গিয়ে আমাদের যে তেল গ্যাস অনুসন্ধানের কথা আপনারা সবসময় বলেন যে বাপেক্সকে আরও বেশি সক্রিয় করা, এইগুলি হচ্ছে না কেন? নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে কি লাভবান করার জন্য কি এটা হচ্ছে? বিগত দিন হয়েছে, এখনও কি হবে কিনা আপনাদের ইয়াটা কি? আচ্ছা, ওইটা বলার আগে আমি খালি এক বাক্যে এই কথাটা বলি, যে সংকট আসলে খুবই ভয়াবহ, এটা কল্পনাতীত ব্যাপার। কারণ বাংলাদেশের মতো দেশে উৎপাদন ক্ষমতা কাগজে কলমে পিডিবি যেটা অনেকদিন ধরে বলছে যে আমাদের 32 থেকে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে, সেইখানে এখন 12 থেকে 13,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, কল্পনা করা যায় না। এটা তো হিস্ট্রিতে হয় না। বিদ্যুৎ উৎপাদনে আমরা যতদূর অঙ্ক বুঝি যে হার্ডলি 15 থেকে 20% এক্সট্রা রাখা হয় যাতে করে উৎপাদন করা যায়। তাহলে এই ভয়াবহতার জন্যে জনগণ এবং শিল্প ভয়াবহ অবস্থা। সরকার যেভাবেই হোক না কেন দ্রুততার সাথে এই সংকট দূর করতে হবে। এইটা খালি বলে রাখলাম, ব্যাখ্যা আমি এখন আর দিলাম না, আপনার ব্যাখ্যা দেন, আমি একটু আচ্ছা তাহলে একটু পরে আসি, আপনার ওই কথার মধ্য দিয়ে আসি। আমার কথা হচ্ছে যে এটা করতে হবে, আর করার ক্ষেত্রে যদি বলেন আমি ওই আপনার ধারাবাহিকতা আসি। আসলে আমাদের বিবেচনায় বিদ্যুৎ সংকটের বড় ব্যাপার মান্না ভাই যেটা বলেছেন, ওইটার অর্থ যদি আমি এটা বুঝে থাকি এটাই কারেক্ট, যে আমাদেরকে আমদানি নির্ভরতার উপরে ফেলে দেওয়া হয়েছে। আপনি একসময় কিন্তু আমাদের উৎপাদন ক্ষমতায় জ্বালানিতে আমাদের আমদানির উপরে হার্ডলি 10 থেকে 15% ছিল, এখন 55% আমদানি নির্ভরতা। তা আপনি কোথায় চলে গেছেন দেখেন, এটা একটা বড় সমস্যা, এবং সেটা ওই যে এলপিজি এবং অন্যান্য জায়গাটা একটা প্রধান সংকট হয়ে গেছে বলে হয়। একই সাথে এখনও পর্যন্ত গ্যাস যে খাত আমাদের, সেইটা আমাদের দেশে এখনও সক্ষমতা নেই তা না, আমাদের স্থলে এবং সমুদ্রভাগে আছে, কিন্তু এটা একটা বাপেক্সকে
যে পরিমাণ, মানে শুধু তো টাকা যেমন লাগবে, এক্সপার্টিস না থাকলে বাইরের থেকে ভাড়া করতে হবে, এই কাজগুলো করতে হবে, সেটা কিন্তু হয় নাই। আমি একটা সাধারণভাবে বলি, আপনি হিসাব করলে দেখবেন বাপেক্সকে হয়তো 6,000 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমদানি খাতে 60,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে সংকটটা আপনি বোঝেন। এবং শুনে রাখেন, আমরা যে গ্যাস বিল দেই, এই যে গণশুনানি আলোচনার মধ্য দিয়ে সেখানে কিন্তু আমরা একটা এক্সট্রা টাকা দেই, যেটা আলাদাভাবে গ্যাস উন্নয়ন তহবিল নামে থাকে। সেটার দায়িত্ব হচ্ছে আমাদের এই গ্যাস উন্নয়নে ভূমিকা পালন করার কথা। তারা সেইটা না করে এইটাকে করেছে আমদানি নির্ভর এবং অন্য অন্য জায়গায় কাজে লাগাইছে, পাইপ নির্মাণ, হাবিজাবি অন্য কাজগুলো। আমি বিগত দিনের কথা বলছি, যার জন্য আমরা ছোট একটা বাক্যে বলতাম ভুল নীতি এবং দুর্নীতি এই সংকট অনিবার্য করে ফেলেছে। তাহলে এখন ধরেন আপনি যদি সুদূর প্রসারী একটা পরিকল্পনা বিবেচনা করেন, এর থেকে বেরিয়ে আসতে হবে, সেইটা করতে হবে। যে কাজের কথাগুলো বললাম এইটা করতে হবে। আর একটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যেটা মান্না ভাই আপনার দিয়ে বললেন, উনি বায়ু বললেন, কিন্তু আসলে এই সূর্যটাকেই একটা প্রধান করতে হবে। বায়ু দিয়ে হয়তো আমরা যতটুকু নিজে এক্সপার্ট না, আমরা যে আলোচনা করে শুনছি বাংলাদেশে ওইটা হয়তো মেলা পারবো না, কিন্তু ওইটাও আমরা দেখলাম। আমি এবার আসি সরকারের কথায়। সরকার যতই কথা বলুক না কেন, 6 মাস হয়ে গেল, একেবারে কিন্তু দায় এড়াতে পারবে না। কারণ তারা তো এই সংকট জানতো না, জানার তো কথা না, তারা বক্তৃতা করেছে, তাদের প্রজেকশানে ছিল, তাদের দফায় ছিল। তাহলে আগে থেকে হিসাবটা করবে না যে ধরনের সংকট হলে উত্তরণ কি ঘটাবে? আপনি দেখেন এসে প্রজেক্ট গল্প শুনতেছে। আমাকেই বলেন তো, এই যে নবায়নযোগ্য জ্বালানি সৌরর কয়টা প্রজেক্ট বাংলা, এখন দুনিয়াটা এত ফাস্ট হয়ে গেছে, আগের থেকে উৎপাদন খরচ কমে গেছে, ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। এটা আপনি চীন বলেন, ভারত বলেন, দেখলেই কিন্তু বোঝা যাবে। জার্মান তো পুরনো জিনিস, কয়লা বন্ধ করে দিয়ে তারা এই ধরনের জায়গায় চলে গেছিল, সেটা বহু পুরনো কথা। এই 6 মাসের দৃশ্যমান অগ্রগতি তো আমরা দেখতে পারলাম না। তাহলে এই দৃশ্যমান অগ্রগতি তাদের করতে হবে। আপনার মেশিনারিজ যদি আপনি হিসাব করেন, আমাদের গ্যাস তোলার ক্ষেত্রে বহুজাতিক কোম্পানি যে পরিমাণ তুলতে পারে, আমাদের দেশীয় কোম্পানি অনেক ক্ষেত্রে তুলতে পারে না। তাহলে মেশিনারি চেঞ্জের ব্যাপার আছে। তাহলে এই কাজগুলো আরও ক্ষিপ্রতার সাথে তার করার দরকার ছিল বলে আমি মনে করি। এখন যে কথাটা হলো, আমরা কাগজে কলমে দেখতেছি, ওই যে 7 দিন না 10 দিন বলতেছে যে তাতে আদানির ওইখানে নাকি যত দেওয়ার কথা ছিল, কয়লা ঝাড়খণ্ডে কি ঝড় হয়েছে, আসতে পারে নাই, এইখানে নাকি কয়লা ভিড়তে পারতেছে না, গ্যাস নাকি হবে। আবার দেখলাম বড় বড় প্রজেক্ট হচ্ছে, হংকং টংকং আরও বহু জায়গা থেকে আনবে। কিন্তু এই জায়গায় আবার আমি বলি, মানুষের কাছে কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে কি জানেন? আমাদেরকেই টেলিভিশনে যখন বলে যে আসলে ভাই মানুষ বলতেছে দাম বাড়াইলেই বোধহয় দাম বাড়ানোর জন্য এটা করতেছে। ওই যে আগের তেলের যেমন ক্রাইসিস দেখছেন, এইটাকে উপেক্ষাও করতে পারবেন না। কেন জানেন? আমরা দেখলাম বিতরণ কোম্পানিগুলো, এর মধ্যে ভূতরে বিল একটা সংকট। বিতরণ কোম্পানি 6টা, আমাদের জ্বালানি মন্ত্রী বলে বেসরকারিকরণ করবো। কেন এটা দরকার হলো? তারা জ্বালানি আমদানির নামে বসুন্ধরা গ্রুপ সহ অনেক গ্রুপকে তারা দেওয়ার কথা বলে দিল। তাহলে এই যেগুলো হলো, তারা হয়তো নিয়ে আসবে টাকা, দেখেন যে কোনো জায়গা থেকে পয়দা হয়ে যাবে, আনবে, তখন দাম বেড়ে যাবে, আলটিমেটলি জনগণের কাছে আপনি জনগণের ঘাড়ে পড়বে। তখন কিন্তু আরেকবার বলবে যে এই তো আপনারা তো ওই নীতি থেকে ফিরে আসতে পারলেন না, বরঞ্চ এই যে বেশি টাকা আমাদের পকেট থেকে নেওয়ার জন্য এই বুদ্ধি টুদ্ধি করেছেন। সুতরাং আমি মনে করি হ্যাঁ, যৌক্তিক কারণ আমরা বুঝি, একটা অনিবার্য সংকট হওয়ার কথা ছিল, সেইটা হয়তো এই সময় পড়ে গেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আরও স্বচ্ছতার সাথে এই কাজগুলো যদি না করা হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন থাকবে। আর যে কোনোভাবে হোক সংকট উত্তরণে তার ভূমিকা নিতে হবে। আমরা কিন্তু খালি চোখের সামনে দেখছি, ধরেন আমার ঘরে ফ্যান থাকছে না, আপনার ঘরে থাকছে না, কিন্তু শিল্প কলকারখানা ভয়াবহ অবস্থায়। আপনি দেখেন না, সম্ভবত সিটি গ্রুপ, তারা কয়েক বছর ধরে গ্যাস দিতে পারে নাই বলে বসে আছে বলে তাদের জন্য, এবং তাদের জন্য, মানে আমি বোঝার জন্য অন্য কথা বলছি, যে তাদেরকে 26,000 কোটি টাকা সম্ভব, যদি ভুল আমি না করি, দেওয়ার জন্য সিন্ডিকেট করে রান দিতে হলো। আর এই যে 1000-এর উপরে প্রতিষ্ঠান বন্ধ, আপনি কল্পনাই করতে পারবেন না, একটা ভয়াবহ ঘটনা কিন্তু মানে ঘটতে পারে। কিন্তু আমি এটাকে ভয় দেওয়ার জন্য বা ভীত হওয়ার জন্য বলছি না, আমরা বলতে চাচ্ছি সরকার দ্রুততার সাথে এই ভূমিকাগুলো নিক, এই ভুতুড়ে বিল হুট করে এটার মধ্যে সেইটাও না আনুক, এবং এমন এমন কাজগুলো সে কোম্পানিগুলোকে নতুন করে আমদানির অনুমতি না দিক, যেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সরকারের পক্ষ থেকে উদ্যোগগুলো গ্রহণ করুক, সেটাই হবে যুক্তিপূর্ণ। তাইলে মানুষ কিন্তু বুঝবে। তাই নইলে আপনি অন্য ওই ধরনের কোনো লুটেরা গ্রুপকে সুযোগ করে দেবেন, তখন কিন্তু আপনি ভিন্ন প্রশ্নের মধ্যে পড়ে যাবেন। এটা মনে রাখা দরকার। জি, মঞ্জুর রহমান মঞ্জু, এই যে ভিন্ন প্রশ্নের কথাটা আপনার কাছে জানতে চাই, যে জ্বালানি তেলের আমদানির এই বিষয়গুলো, এগুলো বেসরকারি খাতে দেওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়া অলরেডি আলোচনা হয়ে গেছে। কারা কারা পাচ্ছে, কেন পাচ্ছে, কাকে খুশি করে পাচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এখনও জানি না। কিন্তু যদি সত্যি সত্যি এটা হয়, তাহলে আমরা এই যে সিলিন্ডারের ক্ষেত্রে দেখছি না যে হঠাৎ করে দাম 200 টাকা 300 টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেলের ক্ষেত্রে যদি এটা হয়, তা দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? প্রথম কথা হচ্ছে যে
আওয়ামী লীগ তো বিদ্যুৎ সেক্টরটাকে এই যে মাফিয়া চক্রের মধ্য দিয়ে হ্যান্ডেল করেছে, যেটা এখন পরিষ্কার যে 33,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করেছেন, করতে পারছেন না, সেখানে আপনি ক্যাপাসিটি মানে চার্জ দিয়ে আপনি আমাদের বিরাট ঋণের মধ্যে আমাদেরকে ফেলছেন। এখন সকলের সন্দেহ যে বিএনপি ওই মাফিয়া চক্রের ভেতরে আছে না এটাকে সে উৎপাদন করতে চায়। এই যে আমরা এখানে এত আলোচনা করলাম না যে মানে কী ধরনের বিদ্যুৎ দরকার, আমদানি নির্ভরতা কমাইতে হবে, তারপর আপনার এই রিনিউয়েবল এনার্জির দিকে, এগুলো সব বিএনপির 31 দফার পরিকল্পনার মধ্যে আছে। আপনি যদি গত 3 বছরে বিএনপির বক্তব্য শুনেন, সরকার মানে তারা এনার্জি সেক্টরে কি কি করবে ক্ষমতায় আসলে, এর সব পরিকল্পনা তারা দিয়েছে। আপনি এই যে তারেক রহমানের পরিকল্পনার মধ্যে যান, আপনি দেখবেন 2030 সালের মধ্যে বিদ্যুতের 20% যেই উৎপাদন, এটাকে তারা রিনিউয়েবল এনার্জিতে করার কথা তারা মানে কমিট করেছে। তারপরে কি করেছে যে বিদ্যুতের সক্ষমতাকে তারা আরও বাড়াবে, 35,000 মেগাওয়াটে বাড়াবে, এই ধরনের পরিকল্পনাগুলো নিয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে বারবার কথা আসছে যে 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারলেই তো এখন আমার মোটামুটি লোডশেডিং থেকে মুক্তি পায়, পারছে না কেন? মান্না ভাই বললেন যে টাকার অভাব, বা অনেকেই বললেন যে টাকা নেই, টাকার অভাব। কিন্তু সে যখন দেখা যায় খাল খননের জন্য তার টাকা আছে, সে যখন দেখা যায় যে আপনার ওই যে কি ফ্যামিলি কার্ডের জন্য, কৃষক কার্ডের জন্য, বা ইমাম মুয়াজ্জিন, বা ওই যে আপনার ধর্মীয় পুরোহিতদের ভাতা দিচ্ছে, এটা কিন্তু বিএনপির কমিটমেন্ট। এখন বিএনপি এটাকে প্রায়োরিটি দিয়েছে। সমস্যাটা আমি ভেবে বলছি যে ধরেন ইমাম সাহেবকে আপনি মাসে 3,000 টাকা দিলেন, উনি খুব খুশি, কিন্তু উনি নামাজ পড়াতে যখন বিদ্যুৎ চলে যায়, ওনার ওই খুশি 3,000 টাকার খুশি তো সেখানে ইম্প্যাক্ট ফেলছে না। যেই নারীটাকে আপনি 5,000 টাকা 2,500 টাকা দিলেন যে তার পরিবারে সে করবে, তার বিদ্যুৎ বিল যদি বেড়ে যায়, তার গ্যাস যদি না থাকে, ওই যে 2,500 টাকা দিয়ে তার মনে যে খুশিটা আপনি আনতে চেয়েছিলেন, আপনি সেটা পারবেন? খুশিটা তো থাকছে না। ফলে যেটা দাঁড়াচ্ছে যে বিএনপি তার প্রত্যেকটা পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাচ্ছে কিন্তু। এবং এই ভণ্ডুলের জন্য দায় কার? আপনি কয়দিন বলবেন যে এটা দায় আগের সরকারের? কারণ আগের সরকার বলতে কিন্তু আওয়ামী লীগ না, আগের সরকার বলতে কিন্তু 18 মাসের একটা সরকার আছে, তারা কিন্তু প্রপারলি ম্যানেজ করেছে। এখন আপনি যদি ওই বিতর্ক তোলেন, অনেক বিতর্ক করা যাবে তারা কিভাবে করেছে। আপনার মনে আছে যে এই যে তখন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা যিনি ছিলেন, উনি কিন্তু অনেকগুলো মানে ব্যবস্থা নিয়ে এই জায়গাটাকে প্রায়োরিটি দিয়েছেন, এটাকে গুরুত্ব দিয়েছেন। ফলে আপনি দেখবেন তখন কিন্তু এই বিদ্যুতের ঘাটতিটা ওইভাবে লাগে নাই। এখন এই যে প্রিন্স ভাই বললেন না 750 কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ভাই আমি আপনি রাত্রে ঘুমাইতে পারতেছি না, আর একটু পরে ঘুমাই গেলে বা ঘুম না হলে 2-4 দিন হয়তো নিজে ক্ষতিগ্রস্ত হব। কিন্তু যে 750 কারখানা বন্ধ হয়ে আছে, এদের শ্রমিক উৎপাদন, এদের জীবনের ইম্প্যাক্টটা আমার সোসাইটিতে তো পড়বে। 1,000 প্রজেক্ট, বড় বড় মাঝারি নানা ধরনের প্রজেক্ট শুধু গ্যাস লাইনের অভাবে চালু করা যাচ্ছে না, এদের প্রত্যেকের হাজার হাজার কোটি টাকার লোন, এগুলো কিন্তু ব্যাংকে সুদ জমা হচ্ছে, ব্যাংকগুলো সিক হয়ে যাচ্ছে, প্রজেক্টগুলোও সিক হয়ে যাচ্ছে। এই যে মাইক্রো ইকোনমি দুইটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এগুলো নিয়ে বললে এখন বলবো যে আপনাদের এত টেনশন কেন, সরকার নিশ্চয়ই চিন্তা আছে, সরকার চালাবে। আমাদের ওই যে প্ল্যান, মানে অনেক সময় আমরা পজিটিভলি বললে মনে হয় যে আমরা একটা ঠেস মেরে বলছি। আপনি তো ভাই দায় নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, আপনি জানেন এখানে বিদ্যুতের এই ঘাটতি আছে, জ্বালানির এই ক্রাইসিস আছে, আপনি জানেন অর্থনীতির এরকম অবস্থা খারাপ, জেনে আপনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার সময় বলেন নাই যে আমি একটা রুগ্ন মানে পরিবারের দায়িত্ব নিচ্ছি। আপনি বলছেন যে আমাদের একটা প্ল্যান আছে, আমরা অনেক ভালোভাবে এটাকে হ্যান্ডেল করব, এবং স্পেসিফিক প্ল্যানও দিয়েছেন আমরা এটা করব। কই আপনার ক্যাপাসিটি চার্জের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি ইন্টারিমও নেয় নাই, বিএনপি এখনো নেয় নাই? তাহলে আমাদেরকে তো প্রতি মাসে 50,000 কোটি টাকার একটা চাপ এটার উপর নিতে হচ্ছে, এবং এই বিলটা আমাদের বিদ্যুতের খরচ যা তার 2 গুণ বিল আমরা দিচ্ছি। এই যে বিএনপি বিল বাড়িয়েছে, বিল বাড়িয়েও যদি সাপ্লাই দিতে পারতো তাহলে তো মানুষের একটা স্বস্তি থাকতো। আজকের পত্রিকায় দেখেন আপনি, ওই যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো তাদের সিকিউরিটি চেয়েছে, ঠিক আছে? আমরা এতদিন আলোচনা করছি যে বিরোধী দল এত তাড়াতাড়ি রাজপথে আন্দোলন করছে কেন। ভাই আমি আপনাকে একটা কথা বলি, পলিটিক্যাল পার্টির মুভমেন্টে কখনো সরকারের পতনও হবে না, সরকারের বিরুদ্ধে কোনো চাপও সৃষ্টি হবে না। কিন্তু এখন থেকে এই যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, আপনি দেখবেন প্রত্যেকটা সোশ্যাল মুভমেন্ট থেকে পিপলস মুভমেন্ট হবে, রাস্তায় মানুষ নেমে আসবে, এই হান্ডি পাতিল এই মানে ঢোল তবলা নিয়ে মানুষ রাস্তায় নামবে, ওই যে কি চামচ নিয়ে আসবে। কারণ পিপল বুঝতে পারছে
যে এই পলিটিক্যাল মানে নানা ব্লেম গেমের মধ্য দিয়ে আমরা কিন্তু পার পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা মনে করি এই মানে 4000 মেগাওয়াটের উৎপাদন বাড়ানোর জন্য যে পরিমাণ এলএনজি বলেন, গ্যাস বলেন, কয়লা বলেন আমার দরকার, সেটা আমি দিতে পারছি না এবং কবে নাগাদ দিতে পারবো না। ঠিক আছে, এইটা সেটেলমেন্ট লাগবে, পরিষ্কার কমিটমেন্ট লাগবে। আপনাকে স্পষ্ট বলতে হবে, ভাই আর 6টা দিন কষ্ট করেন বা আর 10টা দিন কষ্ট করেন, এক সপ্তাহের কথা বা বলছো তো। আমি এভাবে করেন না। এই যে 1 সপ্তাহের জন্য বলছেন কিন্তু অপরিচ্ছন্ন তো, ক্লিয়ার না তো। 1 সপ্তাহে কি হবে সেটা বলতে হবে তো আপনাকে। এই জন্য আমি মনে করি সরকারি দলের উচিত বিরোধী দল সহ, শুধু সরকার আর বিরোধী দল তো দেশ না, সরকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে বলা দরকার যে আমাদের এই ক্রাইসিসটা আমরা পারি নাই সেটেল করতে। আপনি দেখেন আমাদের মানে সদাহাস্য খুবই সুদর্শন আমাদের জ্বালানি মন্ত্রী, খুবই এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান, উনি কিন্তু গ্রামের বলছেন যে বিদ্যুতের ঘাটতি নাই, কোনো সংকট নাই, ওই লাইন টাইন ছিঁড়ে গেছে এই জন্য বিদ্যুতের সংকট হচ্ছে। ট্রু, এটা নিয়ে তো মানুষের মধ্যে অনেক কষ্ট, গ্রামের লোকেরা কি কষ্টে আছে। দ্বিতীয়ত উনি বলছেন বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা গেল কীভাবে। এটাকে মানুষকে মানে আপনি এইভাবে বলতে পারেন, এই কথাগুলো এইভাবে, মানুষ এমনি কষ্টে আছে তার প্রতি আপনি সহমর্মিতা দেখাবেন না। আজকে বললো যে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আমরা কি শেষ পর্যন্ত শীতকালের জন্য ওয়েট করব? শীতকালেও তো আপনার কারখানার বিদ্যুৎ লাগবে, শীতকালে না হয় ফ্যান 2টা চালাইলাম না, সেটার সমস্যা। কিন্তু আপনার যে 1000 ফ্যাক্টরি যে চালু হতে পারছে না, 750 ফ্যাক্টরি যে বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, সেটার আপনার প্ল্যান কি? সেই জন্য আমার কাছে যেটা ত্রুটি মনে হয় যে সরকারের আপনার প্রায়োরিটি ফিক্সিংয়ের সমস্যা আছে। সরকার এখনও মাফিয়া স্বার্থ জালের মধ্যে আছে কিনা সেটা সিরিয়াসলি দেখা দরকার। 3 নাম্বার হচ্ছে জনগণকে একীভূত করে জনগণের সাথে সহমর্মী আচরণ করা দরকার এবং অল পার্টি অল স্টেক হোল্ডারদের এই জায়গায় এক জায়গায় আনতে হবে। এবং ফাইনালি যেটা হচ্ছে সিগনিফিকেন্ট, আপনি কি করেছেন 6 মাসে, আপনি কয়টা সোলার মানে প্রজেক্টকে মানে ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা বলতে হবে, কি পরিমাণ গ্যাস আনার ব্যবস্থা নিয়েছেন, এলএনজি কি পরিমাণ আনার উদ্যোগ নিয়েছেন, কি পরিমাণ গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্সকে আপনি অ্যাসাইন করেছেন, এগুলো দৃশ্যমান আলোচনায় আনতে হবে। এনে আপনাকে একটা মানে ফিউচার প্ল্যান দেখাইতে হবে যে এতদিনের মধ্যে আমি এটা করতে পারবো। জি, শামসুজ্জামান দুদু, আপনি কি মঞ্জুর এই কথাগুলো কোনো জবাব দিতে চান? না না, এখানে জবাব দেওয়ার ব্যাপার না, ক্রাইসিসটা একটা আছে, সেটা এখানে মঞ্জু ভাই করছেন, অন্যরা বিস্তারিত আলোচনা করছে। সরকারকে এই জিনিসটা গুরুত্ব সহকারে নেওয়ার জন্যই অন্যরা বলছে, কিন্তু সরকার আমার বিবেচনায় সিদ্ধান্তটা নিতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু একেবারে পরিকল্পনা তার মাথার মধ্যে নেই এটা কিন্তু আমি অন্তত বলবো না। তবে যখন যে ঘটনাটা সেটা আগে ভাবতে হবে, এখন আমার ক্রাইসিসটা তৈরি হয়ে গেছে, এখনই ভাবলে এটা থেকে বেরিয়ে আসা কঠিন। সেই জন্য আমার মনে হয় এটা যেন, আর 2 হচ্ছে নিজের মধ্যে না থাকা। জি, অর্থাৎ সরকারের লোকজন বা আমাদের দলের লোকজন যা বলছে সেটাই সত্য, এর বাইরে আর সত্য নেই, এটাও ভাবা ঠিক না। কারণ এটা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আমরা পূর্ণ প্রতিষ্ঠা করছে এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল লাগাতার আন্দোলন করছে। সেই জন্য সবাই মিলেই আমাদের চেষ্টাটা রাখতে হবে, তাহলে ক্রাইসিসটা আমরা ফেস করতে পারবো। জি, প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে আজকে, গতকাল পররাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে যাচ্ছেন, আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলবো। জি, বলেন। আমি মনে হচ্ছে এই কথাটা না বললে জিনিসটা ইনকমপ্লিট থেকে যায়, এই জন্যে যে যেইভাবে ওনারা বললেন সেই কথাটাকে কনক্লুড করতে গেলে একটা তথ্য সবার জানা দরকার। গতকালকে আপনার এনার্জি মিনিস্ট্রি ঠিক না, এটা ফাইন্যান্স মিনিস্ট্রির একটা পারচেস কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত, গতকাল তো বলা যায় 12:30 পরে, পরশুই বলি আমি, সিদ্ধান্ত হয়েছে যে আগামী 12 বছরে 127 সম্ভবত ওই যে কী বলে বার্জ, ওটাকে কী বলে কার্গো এলএনজি নেবে। এইটার ভ্যালু হবে আপনার 1 লক্ষ কোটি টাকারও বেশি। মানে এটা নিয়ে মেলা প্রশ্ন কিছু করা যায় যে আপনি তো ওগুলো কেনার জন্য ঠিকই করলেন, তো ওইটা আপনি করতে পারেন, এখন টাকা পাচ্ছেন, এই যুক্তি কিন্তু টিকবে না, মানুষ এই প্রশ্ন করবে। 2 নম্বর কথা হচ্ছে আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ হবেন এই কথা বলছেন, তাহলে এই 1 লক্ষ কোটি টাকা দিয়ে কি কারণে আপনি এলএনজি কিনতে যাবেন? আর এলএনজি কেন কিনবেন? গ্যাস অনুসন্ধান এইটা মিলে সব, কিন্তু আমি দেখছি যে সরকারি বিদ্যুতেই
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, এরা সব বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। না, আপনার সবাই কনসার্টে হয়েছে তো মান্না ভাই, হ্যাঁ? এর আগের বারে কনসার্ট এবং খাম্বা কেলেঙ্কারি বলে বিএনপির বিরুদ্ধে তো একটা পার্মানেন্ট একটা স্পট আছেই এই মিসম্যানেজমেন্টের জায়গা থেকে, সেই সেটা থেকে শিক্ষা নিতে হবে তো। না, তার সাথে এই জিনিসটা কল্পনা করা যেতে পারে নাকি যে যেইখানে আমরা ধৈর্য ধরছি, মানুষ ধৈর্য ধরছে এত কিছুর পরেও, আচ্ছা পুলিশদের পাহারা দিচ্ছে বিভিন্ন ইয়েতে, বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের অফিস, কিন্তু করতে পারবে না যখন মানুষ দেখবে যে আরে এদিকে আমেরিকানদের জন্য টাকা এত বরাদ্দ করেছে, যেখান থেকে পারুক কেমনি দেবে তো আমি জানি না। 1 লক্ষ কোটি টাকা বছরে যদি, তারপর বছরে তো মিনিমাম কত 8,000 কোটি টাকার বেশি হচ্ছে, কম টাকা না তো, সেটা তারা দেওয়ার জন্য রেডি হচ্ছে। এগুলোর জবাব গভর্নমেন্ট দিতে খুব কঠিন হবে। জি, সবাই মানে সরকারের গঠনমূলক সমালোচনাই করলেন। নিশ্চয়ই দুদুভাই বলছিলেন যে সবার বক্তব্য এবং সবার মন্তব্য সরকার নিশ্চয়ই মানে যারা যেই জায়গাগুলো রয়েছে সংশ্লিষ্ট জায়গা, তারা এইগুলো নিলে হয়তো না না, সমস্যা তো সামগ্রিক দেশের, জি, এটা দলের না। জি, সেই জন্য সবকিছুকে ফলো করা এবং তাদের মতামতের উপর ভিত্তি করা বাস্তবোচিত পদক্ষেপ। না, যেই সমালোচনাগুলো হচ্ছে এগুলো তো সরকারের ভালোর জন্যই হচ্ছে। অবশ্যই। এগুলো যদি ম্যানেজমেন্ট হয়ে যায় তাহলে সরকারের সুবিধা। জি, আমি একটা বাক্য বলি, বিষয়টা দেখেন, আমরা যদি পুরনো বলি, একটা ভুল নীতি আর দুর্নীতি, তা আপনি যদি এখনো ভুল নীতিতে থাকেন, আপনি কি ওই আমদানি করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করবেন, নাকি আমার দেশের গ্যাস অন্য অন্য জায়গায় রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে খরচ করবেন? এই দৃষ্টিভঙ্গি যদি ঠিক না করেন, অনিবার্য আরেকটা সাময়িক সংকট মোচনের আরেকটা সংকটে পড়বেন। জি, সেটা সরকারকে ঠিক করতে হবে। এটা আমাদের কিছু করার নাই। কাছে প্রশ্নটি ছিল আমার সরকার প্রধানের ভারত সফরের বিষয়ে ইতিবাচক। ঢাকা আমরা দেখলাম যে কদিন আগেই ভারতের যিনি বাংলাদেশে হাই কমিশনার রয়েছে দীনেশ ত্রিবেদী, তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন এবং তার পরপরই তিনি নরেন্দ্র মোদীর কাছে গেলেন এবং তার সঙ্গে দেখা করলেন, কথা বললেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনার কাছে জানতে চাইব। বিশেষ করে বিগত দিনে তো ভারত একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, আপনাদের অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক করেছে। আপনি এখন বলছেন, আগে থেকেই বলছেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে। এখন যে আমন্ত্রণটা জানানো হয়েছে ইতিবাচক, আপনারা এর মধ্য দিয়ে বাংলাদেশ ভারত নতুন সম্পর্ক কোন দিকে যাবে? বাংলাদেশ সবসময় কিন্তু ভারত না, বন্ধুপ্রতিম সকল দেশের সঙ্গে এক ধরনের সুসম্পর্ক বজায় রেখে এগোতে চায়। ভারত আমাদের সবথেকে কাছের একটা দেশ এবং দীর্ঘ সীমান্ত আমাদের চারিধারেই ঘিরে রয়েছে, একদিকে বঙ্গোপসাগর বাদে। তো ভারতের সঙ্গে বৈরিতা কখনো বাংলাদেশ করেছে এটা ঠিক না, বরঞ্চ ভারতের বাংলাদেশ বিরোধী ভূমিকার বিরোধিতা করছে। এই কারণে বাংলাদেশকে ভারত বিরোধী হিসাবে চিহ্নিত করেছে মহল বিশেষ। যেমন আমাদের দেশে সীমান্তে প্রতিনিয়ত তারা কেউ যদি অপরাধ করে থাকে, দুর্নীতি করে থাকে, চোরাকার বিরুদ্ধে গ্রেপ্তার করতে পারে, তাদের আইনে বিচারও করতে পারে। এই ব্যাপারে তো আমরা বাধা দিই নাই, কিন্তু গুলি করে মারতে হবে কেন? মানে এই যে বিষয়টি, এটা বারবার বলার পরেও তারা কিন্তু আমলে নেয় নাই। এটা হলো এক। ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করবে, অর্থাৎ ভারতীয় জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব হবে। কিন্তু ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে করে না বন্ধুত্ব। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পরিবারে শেখ হাসিনা অথবা শেখ মুজিব, জনগণের সঙ্গে বন্ধুত্ব তারা করে নাই। সর্বশেষ আপনারা এই 17-18 বছরে যে আমরা দেখেছি, বাংলাদেশের 3টা নির্বাচন তামাশার নির্বাচন করছে, সেটাকে প্রথম ভারতে এসে শুধু অনুমোদন করে নাই, সমর্থন করে নাই, ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীকে মানে শেখ হাসিনাকে অভিনন্দিত জানিয়েছে। তার মানে তুমি কাজটা খারাপ করো না। বাংলাদেশের মানুষ দীর্ঘ লড়াই সংগ্রাম করছে গণতন্ত্রের সম্পর্কে এবং সেই ক্ষেত্রে 71-এ ভারতকে আমি ধন্যবাদ দিই। এদেশের মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু সেই কৃতজ্ঞতাটা তারা আমাদের দাসসুলভ আচরণ করছে, যেটা শেখ হাসিনা ওই যে বলছে না, এমন কিছু আমি দিছি মোংলা চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে, আমি যতটুকু বুঝি ট্রানজিট মানে আমি তো জানি যে সিঙ্গাপুর বেঁচেই আছে তাদের বন্দর ব্যবস্থাপনার উপরে, এটাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে নিয়ে, আর আমাদেরও তো কিছু আছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা নর্মালি থাকতে পারবো,
সেটা বাংলাদেশ না, ভারত নষ্ট করছে। এখনো সেই সুযোগটা আছে, আমাদেরও স্বার্থ আছে, তাদেরও স্বার্থ আছে। সমমর্যাদার ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব হবে, এখানে তো কোনো কারণ নেই। কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গি, বিশেষ পরিবারের প্রতি মানে কি বলবো, এটা আনুগত্য, তাদের প্রেম প্রীতি, এইগুলো বাদ দিতে হবে। দিলে একটা পরিস্থিতি তৈরি হবে। আর না হলে পরে, যেমন দেখেন না, এখানে যারা ভারত বিরোধী মানে রাজনীতি করে বলে মানে চিহ্নিত করে, সেগুলো কিন্তু এই দেশের লোক বলে না, ওখান থেকে আনন্দবাজার গোষ্ঠী এটা প্রচারণা করে। কিন্তু আমরা আমাদের সক্রিয়তা রক্ষা করে তো চলি। যেমন আমি একটা পরিষ্কার কথা বলি, যখনই আমি ওই পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে আসব, তখনই আমরা সাম্প্রদায়িক। সারা ভারতবর্ষে কখনো পাকিস্তানের বা ভারত বিভক্তের চিন্তা তো মুসলমানরা করেনি, এটা ইতিহাসে পাওয়া যায় না। মিস্টার এমনকি জিন্নাকে তারা সাম্প্রদায়িক নেতা বানিয়েছে। জিন্নার মতো একমাত্র খালি একবার টুপিটা খুলে ফেলেন, তার একটা ইউরোপিয়ান, তার ফিগার, পোশাক, মানে কথা এবং ইংরেজি উচ্চারণ, সে মৌলানা না, তাকে পর্যন্ত তারা ঠেলে দিছিল পাকিস্তান। অগ্রদূত। কিন্তু এক সময় তাকে কিন্তু মিস্টার গান্ধী বলছিল হিন্দু মুসলিমের ঐক্যের প্রতীক। একসময় মিস্টার গান্ধী তাকে করছিল। আমি এইসব কথাগুলো কেন বলছি, ভারতের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের যে বন্ধুত্বর সুযোগ আছে, সেটা আমাদের না, তাকে ডিসাইড করে। দেখেন না, হাসিনাকে তাড়াইছে, তাই তো, কে তাড়াইছে? আমরা কার কর্তৃক, কোন দল কর্তৃক শাসিত হব, সেটা তো আমাদের বিষয়। হাসিনা তারা খেয়ে ওদের বাঁচার জন্য ভারতে পালাইছে, তাই তো, সব কিছু বর্ডার সিল করে দেওয়া হলো। আমরা করি নাই, কিন্তু বাংলাদেশ করে নাই, তারা করছে। সেটাকে আমরা পরে তারা যখন করছে, আমরা এটাকে বসে, ওই দেশে যাওয়ার দরকার নেই, তোমাদেরও আসার দরকার নেই, সেই মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বিষয়টা সমমর্যাদার ভিত্তিতে যদি এগোয়, সেটা সব থেকে যৌক্তিক। মোহাম্মদুর রহমান, না দুদুর কথা আপনি শুনছিলেন, আমাদের কয়েকটা ইস্যু আছে। বিশেষ করে এই বছরের ডিসেম্বরেই গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং নতুন চুক্তি নবায়নের ব্যাপার আছে। আমরা প্রধানমন্ত্রীর এই ব্রিক্সে যাওয়া না যাওয়া নিয়ে কথা হচ্ছিল, যদিও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে ইতিবাচক, যাওয়ার ব্যাপারে ইতিবাচক। তো নতুন করে সম্পর্ক নতুন গতি পাবে কিনা তার প্রধানমন্ত্রী যাওয়ার মধ্য দিয়ে, অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, শুধু তো গঙ্গা না, গঙ্গা ছাড়াও অভিন্ন যে নদীগুলোর বিষয় রয়েছে, সেই নদী। বাংলাদেশ ভারত সম্পর্কটা কিন্তু খুবই একটা স্পর্শকাতর বিষয়। জি, এখানে চূড়ান্তভাবে কিছু বলা যাবে না। ঠিক আজকের সবাই দাঁড়িয়ে 1 বছর পরে কী হবে তাও বলা খুব মুশকিল। একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং তিনি ওদের আশ্রিত। তারা শুধু আশ্রয় দিচ্ছে না, প্রশ্রয় দিচ্ছে। এই যে কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলন করলেন এবং সেটা টেলিকাস্ট হলো, এবং এটা যাতে বাংলাদেশেও আসতে পারে সেই জন্য যে ফ্যাসিলিটি দেওয়া দরকার সেটা দিল। বাংলাদেশ সরকার মানা করেছিল এটা না করতে, কারণ আমাদের দেশের একজন দণ্ডিত আসামি, ওনার ফাঁসির অর্ডার হয়েছে, তিনি এরকম করতে পারেন না, সেই বিবেচনায় তারা বলেছে। এটার তো কোনো নিষ্পত্তি হয়নি। যে কোনো আলোচনার সময় এই প্রশ্নটা আসবে। আর ভারতের জন্য বিষয়টা হয়েছে, যেমন ধরেন এই যে সার্জিও গোর, উনি আসলেন, যেদিন সার্জিও গোর আসছেন সেই দিন অথবা তার আগের দিন চিফ এখানে আসছিলেন, তারও 2 জন সঙ্গী সহ। কোনো পত্রিকায় নিউজ হয় নাই, সোশ্যাল মিডিয়াতে হয়েছে। উনি আসলেন কেন? এবং ওই দিনেই তার কাজকর্ম শেষ করে তিনি চলে গেছেন। তার মানে ভারতের হিডেন কিছু ব্যাপার আছে যেটা আপনার বুঝে নিতে হবে। হয়তো তারা ওপেনলি বলছে না, কিন্তু ধরে নেওয়া যায় যে যেহেতু তারা শেখ হাসিনাকে ওখানে প্রশ্রয় দিচ্ছেন, যেহেতু তারা আওয়ামী লীগের লোকজনকে সেখানে প্রশ্রয় দিচ্ছেন, তার মানে তাদের মাথায় কিছু রাজনীতি আছে। একটা সময় শুনেছিলাম এরকম যে তারা একটা রিফাইন আওয়ামী লীগ এখানে আনার কথা বলেছিল, কিন্তু সেটা আবার পরে জানা গেল যে শেখ হাসিনা কোনো রিফাইনমেন্টের মধ্যে নাই। উনি মানে নিজে থাকবেন, তার পরিবার থাকতে হবে, এটাকে বাদ দিয়ে হতে দেবেন না, ফলে এটা হলো না, যে ব্যাপারটা ঝুলে আছে। তো এই সময় যদি আমাদের প্রধানমন্ত্রী সেখানে যান, কী আলোচনা হবে? যে প্রশ্ন আপনি তুললেন, এই যে আপনার পদ্মা নিয়ে, এই যে
মানে ফারাক্কার চুক্তি হতে হবে ওই জায়গাতে, নতুন করে আবার কীরকম করে হবে, মানে এটা এমন একটা ডিফিকাল্ট জিনিস যে রিয়েলিটিতে পদ্মার ওই পয়েন্টে এখন তো পানি পাওয়া যাচ্ছে না। 54টা নদীতে তারা অলরেডি বাঁধটা দিয়ে পানি প্রবাহ ঘুরিয়ে দিয়েছে। এটা নতুন করে আপনি যদি মানে আপনার ন্যায্য হিস্সা চান, তাহলে তো এই বাঁধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে। বাংলাদেশ সরকার কি বলবে, আর যাই বলবে তা ভারত কতটুকু শুনবে? যদিও মানে নদীর সংক্রান্ত যে চুক্তিটা আমাদের হওয়ার কথা ছিল আন্তর্জাতিকভাবে, সেদিকে আমরা এগোইনি, এই জন্য আমরা যেতে পারছি না। কিন্তু আমি মনে করি আমাদের সাথে তাদের যতগুলো আনসেটেল ব্যাপার আছে, এর মধ্যে যদি ধর বর্ডার ইস্যু বা অন্য ইস্যু, এগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারবে। কিন্তু এই দুটো ইস্যু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারবে না। যদি হতে না পারে, আবার আপনি মাথা নাড়ান করি দেখেন, আমি সব খেয়াল করি। ঠিকই বলেছিলেন না, আমাকে বলতেই পারেন আপনি যে সময়ের ব্যাপার আমি বুঝি, তো অনুষ্ঠান আমি তো করি, সেজন্য যদি হয় তাহলে আমি ওটা শেষ করে দেবো। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এ পর্যন্ত যে যাননি, আমাদের প্রধানমন্ত্রী, এটা ওই ক্যালকুলেশনে যে এই জায়গাটা যে হোমওয়ার্ক হওয়া দরকার সেটাই কমপ্লিট হয়নি। এখন পর্যন্ত কি হোমওয়ার্ক কমপ্লিট হয়েছে? আমি এরকম দেখছি না। যেহেতু দেখছি না, এই জন্যে বরঞ্চ ধরেন বলা হতো যে এই প্রফেসর ইউনুস বলে এত বড় স্টান্স নিতে পেরেছেন ইন্ডিয়ার দিকে লক্ষ্য রেখে, কিন্তু আমি দেখছি বিএনপি প্রায় একই রকম স্টান্স নিচ্ছে। কিন্তু বিএনপির সাথে ইউনুস সাহেবের তফাৎটা হচ্ছে এই যে বিএনপি সরকার একই সাথে আমেরিকার সাথে সম্পর্ক রাখছে, চায়না ভিজিট করছে, ওই দিক দিয়ে বাংলাদেশে বলে একটা কাভারেজ দিচ্ছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছে। ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, বড় প্যাচে পড়ে যেতে পারে। কিন্তু তারপরেও এরকম মনে হয় যে ভারত যেরকম আগে আমাদেরকে মোটামুটি একটা রাগের চোখে তাকাতে পারতো, ওই চোখে তাকাতে পারছে না এখন। আমরাও পাল্টা বলতে পারতাম। সরাসরি তো বলাই হয়েছে যে বাংলাদেশকে মানে যেটা দীনেশ ত্রিবেদী আসলে উনি যখন বললেন সম্পর্ক স্বাভাবিক করতে ইত্যাদি, তখন আমাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে আমাদের যেন ব্যাপারে তারা নাক না গলায় এবং আমাদের ব্যাপারে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে যদি আসে তাহলে আমরা ভাবতে পারি। আমি মনে করি এইভাবেই বাংলাদেশে এগোবে। জি, রহিন হাসান প্রিন্স, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আছে এর মধ্যে, এবং অভিন্ন নদীর বিষয়টি প্রচুর আলোচনা হয়েছে, সমাধান হয়নি। না, একটা তো হচ্ছে যে সমাধান দ্রুত সবটা চাওয়াটাই আর যথাযথ বলে মনে হয় না। একটা ছোট ছোট করে যদি বলি, দেখেন বাস্তবতা হয়েছে যে আমাদের একেবারে সীমান্ত হত্যা থেকে শুরু করে ওইদিকে গঙ্গার পানি চুক্তি, তিস্তা পানি চুক্তি, অভিন্ন নদীর উৎস, অসম বাণিজ্য, যদি আমি মোটা দাগে বলি, এইগুলো নিয়ে যেভাবে আমরা হয়তো আগানোর কাজটা করতে পারতাম, কিন্তু যত কথাই বলি মান্না ভাই যেটা বললেন, এক নম্বর তো বাধা হয়ে দাঁড়িয়েছে যেখানে শেখ হাসিনা এবং তার ভূমিকা। এই ব্যাপারে তাকে স্পষ্ট করে শুধু বলা না, দৃশ্যমান ভূমিকা নিতে হবে। তাই না হলে একটা টাইম অ্যান্ড স্পেস বলে একটা কথা আছে। আমাদের যে সরকার এখন আছেন, মানে আমরাও মানে যেটাকে এই পয়েন্টে তো সবাই সাপোর্ট করি, যে সেও ইচ্ছা করলেও ওইটাকে বাদ দিয়ে অন্য জায়গায় আগাইতে পারতেছে না। সুতরাং এইটা পুরো বলটাই ভারতের কোর্টে সে কী ভূমিকা রাখে, এইটা হচ্ছে আমার এক নম্বর কথা। দুই নম্বর কথা, আজকে বরঞ্চ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় আমার কাছে এরকম একটা প্রতিক্রিয়া হচ্ছে যে ইতিমধ্যে তারা এরকম কোনো খবর পেল কিনা। কারণ খেয়াল করবেন, যতটুকু মিডিয়াতে শুনলাম, উনি বলেছেন বাংলাদেশ পজিটিভ, আমাদের প্রধানমন্ত্রীর অন্যান্য কার্যক্রম আছে, এই জন্য সময় করতে পারছেন না। যদি আমি ভুল না শুনে থাকি, যতটুকু শুনেছি যে সেটা হলে তিনি যাওয়ার ব্যাপারে বলবেন। একটা পজিটিভ অ্যাটিটিউড বাংলাদেশের থাকাটাও দরকার, সেটা নিয়ে সমস্যা না। তাহলে ইতিমধ্যে যে এই যে হাই কমিশনার সাহেব গেলেন, তাহলে সেইখান থেকে কোনো মেসেজ, পজিটিভ মেসেজ যদি থাকে ভালো খবর, কোনো অসুবিধা নেই। কারণ এইখানে অন্ততপক্ষে দুইটা জায়গায় আমাদের স্বার্থ আছে। এই যে ডাবল আমন্ত্রণ যেটা বলা হয়, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী সম্পর্ক, যেটা দীনেশ ত্রিবেদীও বলছেন যে বসলে সমাধান হবে। তো একটা ধরেন এই যে দ্বিপাক্ষিক বৈঠক হলে তো শুভেচ্ছা সফর হবে না, ওইখান থেকে বাংলাদেশকে অবশ্যই কিছুটা অ্যাচিভ করে আসতে হবে। তো যদি, এবং সেটা তো আগে থেকেই বোঝা যায়, এগুলো খালি ওই বৈঠক তো ফ্যাক্টর না, আগের হোমওয়ার্ক এবং বাস্তবতা সেটা যদি থাকে ভালো খবর। আর একটা কিন্তু ব্রিক্সের বিষয়টা, এটা মনে রাখতে হবে, আজকের দুনিয়াটা যেখানে চলে গেছে, এবং আমি যতদূর বুঝি এই সরকার ওটা বাতিল করে নেই, আগের ধারাবাহিকতায় সেইখানে আমাদের সম্পর্কটা দরকার। কারণ আপনি অ্যাবসলিউট আমেরিকা, কারণ এখন তো কেনা বোঝে যে বাংলাদেশটা তো আমরা আমেরিকার দাসত্বের কবলে পড়ে গেছি বাণিজ্য চুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে। আমাদের টাকা না থাকলেও আজকে
তারা যা বলতেছে যে হুজুর করে চলতেছে। দেখেন না, এই যে পিটার হাস অলরেডি আসছে, তার দায়িত্ব কি জানেন, জ্বালানি, এগুলো আমরা জানি। তাহলে সেই জায়গায় শুধু আবার মনে রাখতে হবে সে কিন্তু একা না। চীন অনেক কিছু চিন্তা করতেছি, কিন্তু এই ক্ষেত্রে আমেরিকা আবার ভারত অনেক প্রশ্নে এক হয়ে যাবে। সুতরাং ভূ রাজনৈতিক কারণেও আমাদেরকে যদি এইখানে ভারতকে এবং ভারতের ডোমিনেশন, আমেরিকান ডোমিনেশনকেও আপনি খর্ব করার জায়গায় যেতে হয়, তাহলে আপনি বিকল্প ইকোনমির যে পথ, সেই জায়গায় আপনাকে হাত ঠিক রাখতে হবে, যার জন্য ওই সম্মেলনে যাওয়াটাও গুরুত্বপূর্ণ। তা আমি মনে করি যে পজিটিভ সিগন্যাল যদি হয় এবং যদি এই সুযোগটা হয়, সেটা আমাদের জন্য একটা পজিটিভ খবর হবে। তবে অবশ্যই আমাদের মানে নিজস্ব মর্যাদা ঠিক রেখে, ঠিক না রেখে আগানোর কোনো সুযোগ এখন একেবারেই নাই। জি, মুজিবুর রহমান মঞ্জু, আলোচনা শেষ করব। যদিও ভারত নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন তো বৈশ্বিক রাজনীতির বাইরে আমরা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, চীনের সাথে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক, বর্তমান সরকারের এই ব্যালেন্সের কথা বলা হচ্ছে, সবার সাথে সম্পর্ক। না, আমাদের তো সবার সাথে সম্পর্কের কারণটা কি? যেমন ধরেন আমেরিকার কাছে তো আমি পণ্য বিক্রি করি, সে আমার ক্রেতা। চায়না থেকে আমি ইম্পোর্ট করি, সে আমার র ম্যাটেরিয়াল সাপ্লায়ার, এবং আমার উন্নয়ন সহযোগিতাও তার সাথে সম্পর্ক আছে। আর ভারতের সাথে আমার সীমান্ত সহ আমার বাণিজ্য, আমার পানি, আমার কিছু অমীমাংসিত ইস্যু আছে। সুতরাং আমাকে এই তিনটা আমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না, ঠিক আছে? শেখ হাসিনার সময় যেটা করেছিল, উনি সবগুলো বাদ দিয়ে সব ভারত নির্ভরতা, তো সেটার ফলাফল তো উনি পেয়েছেন। এবং ভারতেরও যে ভুল, ওই যে বলেছে আমি ওনাদেরকে অগাধও দিয়েছি, যা দিয়েছি তারা জীবনে ভুলতে পারবে না, তো এটা সত্য। একটা ওনারা যে প্যাঁচের মধ্যে পড়েছেন, আমি যদি এই আলোচনার বিপরীতে বা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখি, আপনি দেখবেন যে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ভারতের উপায়টা কী? কারণ শেখ হাসিনাকে যদি সে আশ্রয় না দিত, বাংলা এমনিতে তো ধরেন মানে ভারতের নেইবার কান্ট্রিগুলোর ব্যাপারে তো এমনিতে ভারতের ব্যাপারে একটা বিরাট নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়েছে। বাংলাদেশে হিস্ট্রিতে এটা দাঁড়ায় যেত যে আর ভারতের দালাল বাংলাদেশে প্রডিউস করা সম্ভব না, আশ্রয় দেবে না, আশ্রয় কেউ। কারণ ভারত আসলে ইয়ার সময় একই কথা হয়েছে। 15ই আগস্টের সময় অনেকে বলেছিল ভারত হেলিকপ্টার পাঠিয়ে দিবে, ভারতের সেনাবাহিনী ঢুকে যাবে, কিন্তু ভারত আসে নাই, ঠিক আছে? ওই যে সীমান্তে কিছু কাদের সিদ্দিকিরা কিছু প্রতিরোধের নাম দিয়ে কিছু ঘটনা ঘটেছে, এর বেশি কিছু ঘটে নাই। এবারও ভারত যেটা করেছে, এটা আমি যেটা মনে করি যে একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করার কারণে ভারতও বাধ্য হয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে। এখন আপনি দেখছেন যে এই আলোচনাটা, ভারতের সাথে ফার্দার আলোচনাটা কিন্তু একটা জায়গায় এসে থেমে আছে। ইস্যুটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে ভারত কী করতে চায়? সে কি শেখ হাসিনার রাজনীতি আবার বাংলাদেশে ঢুকাতে চায়, নাকি তার যে একটা দায় তৈরি হয়ে গেছে, এখন শেখ হাসিনাকে সে আর হজম করতে পারছে না, সে শেখ হাসিনাকে কোনো মতে বাংলাদেশে ঠেলে দিতে চায়? আসলে সে কী চায়, এই চাওয়াটার সাথে ইম্পর্টেন্ট। আরেকটা দিক আমি এভাবে বলি যে বিএনপি কেন এই ইস্যুটাকে ইগনোর করতে পারছে না, বা ইস্যুটা ভাইটাল। এটা বিএনপি বাধ্য এটা করতে, কারণ এটা পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। আপনি দেখেছেন যে তারেক রহমান সাহেব যখন বলছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়টা আপনারা আগে জবাব দেন, বলেন। আপনি দেখেছেন যে বাংলাদেশ থেকে যখন একটা কড়া চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনার মিটিংয়ের পরে, টোটাল সাপোর্ট দেখেন, পজিশন, অপোজিশন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় মানুষজন এক কাতারে দাঁড়িয়ে গেছে। এর আগে কি হয়েছিল ইন্টারিমের সময়, এটা মান্না ভাইয়ের মনে আছে, প্রিন্স ভাইয়ের মনে আছে, দুদু ভাইয়ের মনে না থাকার কারণ নাই, ইন্ডিয়ান মিডিয়াগুলো যখন আমাদের বিরুদ্ধে একতরফা প্রচারণা চালাচ্ছিল যে এখানে আমরা মন্দির টন্দির ভেঙে ফেলা হচ্ছে মিথ্যা অনেক তথ্য দিয়ে, তখন প্রফেসর ইউনূস কিন্তু একটা মিটিং ডেকেছিলেন, সেখানে সবাই দাঁড়িয়ে আমরা একটা ছবি তুলেছিলাম, খেয়াল আছে মান্না ভাই? সেখানে কিন্তু সেদিনের বক্তব্য ছিল সবার একই রকম, যে নো, আমাদের মধ্যে আপনার কমিউনিস্ট পার্টি জামাত এক জায়গায় দাঁড়ায় ছবি তুলছে, কিন্তু এক জায়গায় দাঁড়ায় ছিল ওনারা। সুতরাং আমি যেটা বলছি যে ইন্ডিয়া আজকে আমাদেরকে ইউনাইটেড করেছে, তারই এটা দায়, সে এইটা তৈরি করেছে। সুতরাং এটা সলিউশন তাকে বের করতে হবে। আমি যেটা মনে করি যে আমাদের এই যে ভারত যে একটা পুরসীন ক্রাইসিস তৈরি করেছে, সেটা নিচ থেকে একতরফাভাবে, পানি সংকটের কথা তো বললাম, বাণিজ্য ঘাটতির বিষয় তো আমরা বললাম, আমাদের পণ্য কেন ভারতে আরও অন্যান্য রাজ্যে যাবে না, শুধু খালি পশ্চিমবঙ্গ, ওই আসাম আর ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? তো এই অনেকগুলো আলোচনা আছে। আমি যেটা মনে করি ফিলিংসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা একটা জায়গায় একাকার হয়ে গেছি, বিএনপিকে আমরা এখান থেকে সরতে দিব না। সেটা হচ্ছে ভারতের সাথে সমমর্যাদা, চোখে চোখ রেখে
আমাদের এই নীতিতে আমাদেরকে একসাথে হতে হবে। এখান থেকে বিএনপি যদি সরে, বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ইউনিটি ক্ষতিগ্রস্ত হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারত রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, ভারতের ভুল নীতির সাথে বন্ধুত্ব চাই না। এই জায়গায়ও আমাদের মধ্যে এই আলাপ আলোচনাগুলো অত্যন্ত স্পষ্ট থাকতে হবে এবং ভারতকে বুঝতে হবে আমরা আপনাদের সাথে শত্রুতা করতে চাই না, আপনারা আপনাদের ভুল নীতি থেকে সরে আসেন, দেখবেন আপনারাও আমাদের দ্বারা উপকৃত হবেন, আমরাও আপনাদের দ্বারা উপকৃত হব। অসংখ্য এই ধন্যবাদ নীতিতে আসতে হবে। মজিবুর রহমান মঞ্জু, মাহমুদুর রহমান মান্না, রুহিন হোসেন প্রিন্স এবং শামসুজ্জামান দুদু, আপনার চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।